नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা স্যার। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা দ্বিকর্মক ধাতু দেখেছিলাম। দ্বিকর্মক ধাতুর প্রয়োগ কি করে হয় এবং সেখানে বাচ্য পরিবর্তন কি করে হবে সেই সংক্রান্ত নিয়মগুলো দেখেছিলাম। হোমওয়ার্ক কিছু দেওয়া ছিল, আপনারা করে পাঠিয়েছেনও দেখেছি, সেগুলো একবার দেখে নেবে। আচ্ছা, নিয়মগুলো কি কি ছিল একবার যদি রিভিশন করে নেই, তারপরে আমরা উত্তরগুলো দেখবো, তাহলে সুবিধা হবে। অনেকদিন হয়ে গেছে, ভুলে যেতেও পারেন। তো প্রথমে দেখেছিলাম যে 16টি ধাতু ছিল, দুহ প্রভৃতি 16টি ধাতু ছিল। দুহ, ইয়াজ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাস, সু, জি, মথ, মুষ, নি, হ্রি, কৃষ, ওয়াহা, এই 16টি ধাতু ছিল। এই 16টি ধাতুর প্রয়োগ থাকলে কি হবে না, অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ ইত্যাদি কারকের অবিবক্ষাতে আমরা তার কর্মসংজ্ঞা করতে পারি। মানে অপাদান কারক প্রভৃতি হতে পারে, কিন্তু সেটার জায়গাতে আমি কর্মকারক করতে পারি। ঠিক আছে, কর্মকারক করলে সেটি দ্বিতীয়া হয়ে যাবে। আর অপাদান প্রভৃতি কারক থাকলে, যেমন অপাদানে পঞ্চমী, সম্প্রদানে চতুর্থী, অধিকরণে সপ্তমী, করণে তৃতীয়া হবেই হবে। কিন্তু যদি অপাদান প্রভৃতি কারক বলতে না চাই, তাহলে আমরা এক পক্ষে সেটা কর্মকারকও করতে পারি, সেখানে দ্বিতীয় বিভক্তি করতে পারি, দেখেছিলাম। এবার যেটি এই যে আমরা অপাদান প্রভৃতি কারক থেকে ওই কারকটাকে কর্মকারক করছি, সেই কর্ম হচ্ছে গৌণ কর্ম, আর যেটি প্রথম থেকেই কর্ম ছিল সেটি হচ্ছে মুখ্য কর্ম। এবার কি আছে, কেন গৌণ কর্ম মুখ্য কর্ম ভেদ করা হলো না, আমরা সেই 16টি ধাতুকে দুটো দলে ভাগ করেছিলাম। প্রথমে 12টা ধাতু ছিল, শেষে 4টে ধাতু ছিল শেষ দলে। প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে একটা নিয়ম কাজে লাগবে, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে আরেকটা নিয়ম কাজে লাগবে। কি কি নিয়ম? প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে যখন আমি বাচ্য পরিবর্তন করব, তখন গৌণ কর্মে প্রথমা হবে, আর শেষ 4টে ধাতুর ক্ষেত্রে যখন আমি বাচ্য পরিবর্তন করব, তখন মুখ্য কর্মে প্রথমা হবে। ঠিক আছে, আর ক্রিয়াপদ কি হবে, যেই কর্মে প্রথমা হবে সেই কর্ম অনুসারে ক্রিয়াপদ চলবে, এই নিয়ম। ঠিক আছে, এই 4-5টা নিয়মই ছিল। এই 4-5টা নিয়ম মাথায় রাখলে এগুলো সবগুলোই করা যাবে। আপনারা করে পাঠিয়েছেন, আমি দেখেছি, সেগুলো একবার সবাই চেক করে নিন একসাথে, আলোচনা হবে। কারোর কিছু কোথাও বুঝতে অসুবিধা হলে কোনো জায়গা, সেটাও আবার বলে দেওয়া হবে। দেখুন, প্রথম বাক্য আছে শিক্ষকাহা
विद्यालयेषु छात्रान् नयन्ति। নুপুর ম্যাডাম বলুন। স্যার আমি প্রথমে লিখেছি শিক্ষকাः বিদ্যালয়ান ছাত্রান নয়ন্তি। আচ্ছা, তারপর তারপর ওটা কর্মবাচ্য করে শিক্ষकै বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তি। শিক্ষা শিক্ষকৈः শিক্ষকैः কৈः বিসর্গ। হ্যাঁ, হুম, হুম। শিক্ষকैः বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে। কোন কর্মে প্রথমা করলেন? এখানে মুখ্য কর্ম। মুখ্য কর্ম। কেন? যেহেতু এই নি ধাতুটা আছে। নি ধাতুটা রয়েছে, দ্বিতীয় দলে রয়েছে। হুম। ঠিক। শিক্ষকैः বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে। বাকিরা যে যা করেছেন ঠিক করে নিন, যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন। প্রথম হবে শিক্ষকাः বিদ্যালয়ান ছাত্রান নয়ন্তি। বাচ্য পরিবর্তন করলে পরে হবে শিক্ষকैः বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে। ঠিক আছে, সন্দীপ বাবু পরেরটা বলুন। চৌরাः বাসয়ানেষু দূরবাণী যন্ত্রাণি হরন্তি। সন্দীপ বাবু শুনতে পাচ্ছেন? ও সরি, আমি মাইক্রোফোন অন করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলুন। প্রথমটা হবে চৌরাহা वासयानानि दूरवाणी यंत्राणि हरन्ति। পরেরটা লিখেছি চৌরैः वासयानानि दूरवाणीयंत्राणि ह्रियन्ते। চৌরैः বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি ক্রিয়ন্তে। হ্যাঁ ঠিক আছে। এখানে তো বোঝা যাচ্ছে না কোথায় কি প্রথমা করা হলো, সব একই রকম রূপ। হ্যাঁ, আচ্ছা, যেহেতু নপুংসকলিঙ্গ আছে বলে। হ্যাঁ কিন্তু কোথায় প্রথমা হয়েছে জিজ্ঞেস করলে কি বলবেন? কোথায় যদি প্রথমা হয়েছে বলি? হ্যাঁ, তাহলে আপনি আচ্ছা বি আছে, বি যদি থাকে ও এটা গৌণ প্রধান কর্মে হয়েছে। প্রধান কর্ম মানে হচ্ছে দূরবাণী যন্ত্রাণি। ঠিক ঠিক, খুব ভালো। দূরবাণী যন্ত্রাণি এখানে প্রথমা হয়েছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হ্রিয়ন্তে বানানটা আপনি ভুল লিখেছেন। হয় রফলা হস্যইকার হবে। আপনি হয় দিয়ে লিখেছেন তো, ধাতুটা হয় দি, কিন্তু যখন ওই ক্রিয়ান্তে হবে তখন হয় রফলা হস্যইকার হয়। যেমন ধরুন এই যে ক্রিয়া, আমাদের যে ক্রিয়াতে এমনিতে কয়রি ধাতু, কিন্তু ওই কর্মবাচ্য করলে তখন কয় রফলা হস্যইকার হয়ে যায়, কয়রি হয় না। ঠিক আছে, হয় রফলা দিয়ে তারপরে আবার একটা হস্যইকার। হস্যইকার হয় রফলা হস্যই হবে, হয় রি হবে না। ঠিক আছে। নুপুর ম্যাডাম আপনি দেখলাম হয় রফলা দীর্ঘইকার করেছেন। হ্যাঁ স্যার, ওটা করলাম, কারেকশন করলাম। হ্যাঁ ঠিক করে নিয়েছেন তো? বাসায়ানান হ্যাঁ, এখানেও হ্যাঁ, ভুল আছে, ঠিক করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি জুয়েল বাবু কালেকশন গুলো করে নিচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমি একটু বাইরে আছি তো, শুনতেছি। আচ্ছা, তাহলে কি এখন আপনি বলতে পারবেন না? হ্যাঁ স্যার, বলতে পারবো। তাহলে পরেরটা বলুন। গুরুঃ শিষ্যায় সূত্রাণি বদতি। হ্যাঁ স্যার, এটাকে প্রথমে গুরু শিষ্যম সূত্রাণি
বাদাতি, বহাতি। হুম, বহাতি না, এটা বদাতি এরপর ছিল। কর্মনিকট বদতি। আচ্ছা, তাহলে হ্যাঁ, বদতি। হ্যাঁ, এটাকে আবার কর্মণি করলে হচ্ছে গুরুনা শিষ্যম সূত্রাণি বদ্যন্তে। আচ্ছা, কোন কর্মে প্রথমা হলো? স্যার এখানে সূত্রাণি, সূত্র। সূত্রাণীতে প্রথমা হবে কেন? মানে গৌণ কর্ম না মুখ্য কর্ম, কোথায় প্রথমা হবে? হ্যাঁ স্যার। গৌণ কর্মে প্রথমা হবে নাকি মুখ্য কর্মে প্রথমা হবে, এটা জিজ্ঞাসা করছি। আর প্রথমাটা যে বললেন স্যার সূত্রাণী, এখানে সূত্রাণী, মুখ্য কর্মে সূত্রাণী, হবে। এই ধাতুটা কি ধাতু? বদ ধাতু, কথা বলা। সূত্রাণি স্যার আপনি মুখ্য আসলে কর্মে হবে। আপনি আসলে স্যার এটা আমি বহ ধাতু বলে পড়েছেন। বহতি ধরেছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, বহতি হ্যাঁ, বুঝতে ধরেছিলাম, এই জন্য আমি এটা সূত্র। বধ হলে এটা হ্যাঁ, তখন ইয়া হবে, শিষ্য শিষ্য কর্ম ইয়া হবে, প্রথমা হবে। ঠিক। আর বদ্দিয়াতে হয় না, হয় উদ্দিয়াতে। ঠিক আছে, হ্যাঁ বদ্দিয়াতে হবে না, হবে আচ্ছা। উদ্দিয়াতে। হর্ষৌ দয় জফলা তয়েকার। সবাইকেই বলছি, বদতি, বদতি এইটার কর্মবাচ্যে উদ্দিয়াতে হবে, বদ্দিয়াতে হবে না। বকারটা উকার হয়ে যাবে। হ্যাঁ, উদ্দিয়াতে। তাহলে কি বাক্য হবে আমি বলে দিচ্ছি একবার। প্রথমে হবে গুরুহু শিষ্যম সূত্রাণি বদতি, প্রথম। তারপরে হবে গুরুণা শিষ্যঃ সূত্রাণি উদ্যতে। জুয়েল বাবু একটু মিউট করে দিন। হ্যাঁ। কি হবে? গুরুণা শিষ্যঃ সূত্রাণি উদ্যতে। ঠিক আছে। আচ্ছা, এবারে বলুন তো বদ ধাতুটা কোন দলে পড়ছে? স্যার এটা প্রথম দলে পড়ে। স্যার প্রথম, প্রথম। প্রথম দলে কি কি ধাতু আছে? প্রথম দলে ধাতুর মধ্যে কি বদ ধাতু আছে? না, ইয়া দুহ, বদ ইয়া, ধাতু নেই। দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাস, জি, মত, মুস। বদ ধাতু তো নেই। তাহলে ব্রু সমর্থক। হ্যাঁ, বলুন বলুন, কথা শুনতে পেলাম না, কেটে গেল। এটা ব্রু ধাতু। ঠিক ঠিক, ব্রু ধাতুর এটা সমার্থক ধাতু। ঠিক, ব্রু ধাতুর অর্থ কথা বলা, বদ ধাতুর অর্থ কথা। আমি এটাও বলেছিলাম যে এই যে ধাতুগুলো রয়েছে, শুধু সেই ধাতুর ক্ষেত্রেই নয়, সেই ধাতুর সমানার্থক ধাতুর ক্ষেত্রেও কিন্তু এই নিয়মগুলো কাজে লাগবে। এই 16টি ধাতুর যে অর্থ, সেই অর্থক যদি অন্য কোনো ধাতু থাকে, সেই সমস্ত ধাতুর প্রয়োগ থাকলেও কিন্তু এই নিয়মগুলো কাজে লাগবে। এখানে বদ ধাতু আছে, তার অর্থ কথা বলা। আর আমাদের 16টি ধাতুর মধ্যে একটা ধাতু ছিল ব্রু ধাতু, তার অর্থ কথা বলা। তাহলে একই অর্থক ধাতু, তাই ব্রু ধাতুর ক্ষেত্রে যে নিয়ম লাগবে, বদ ধাতুর ক্ষেত্রেও সেই নিয়ম লাগবে। ব্রু ধাতুর ক্ষেত্রে কি নিয়ম লাগবে? গৌণ কর্মে প্রথমা হবে। তাহলে এখানে গৌণ কর্ম কি? শিষ্য। শিষ্যতে প্রথমা হবে গুরুণা শিষ্যঃ সূত্রাণি উদ্যতে। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম, খুব ভালো। আচ্ছা, অসিতা বাবু অনেকদিন পরে এলেন, আপনি কি ক্লাসগুলো ফলো করেছেন ইউটিউবে? অসিতা বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনার তো বললেন পরীক্ষা টরীক্ষা আছে, আপনি কি করেছে মানে বলতে পারবেন এখন নাকি? না স্যার, দেখা হয়নি এই সপ্তাহে। আচ্ছা, আমি ঠিক আছে, পরে পরের তাহলে। সপ্তাহে আবার। ঠিক আছে, ঠিক, পরের সপ্তাহে দেখে করে নেবেন। ঠিক আছে, তাহলে নুপুর ম্যাডামই বলুন পরেরটা। স্যার আছে, আপনি দিয়েছিলেন বামনাহা বলে হে বসুধাম ভিক্ষাতে। হুম, প্রথমটা লিখেছি বামনাহা বলেন
বসুধাম ভিক্ষাতে। আচ্ছা, ঠিক। তারপর তারপর বামনেনা বলিহি বসুধাম, এখানটা বোধহয় ভুল লিখেছি, ভিক্ষিয়াতে হবে না, ইয়াটা ভিক্ষাতে বুঝবো, হবে, ভিক্ষাতে হবে, ঠিক আছে। ইয়া ভিক্ষাতে হবে, হবে, ইয়া হবে, ভিক্ষিয়াতে। ইয়া হবে, হ্যাঁ, ভিক্ষাতে হবে। ঠিক। বামানেনা বলিহি বসুধাম ভিক্ষ্যতে। এখানেও কিন্তু ভিক্ষ ধাতু কিন্তু ওই 16টি ধাতুর মধ্যে নেই, কিন্তু কি ধাতু আছে? ইয়াচ। বল। ইয়াচ ধাতু আছে, ইয়াচ ধাতু আছে, সেই জন্য সেই নিয়ম কাজে লেগেছে। বামানেনা বলিহি বসুধাম ভিক্ষ্যতে। সন্দীপ বাবু বলুন। দেবদত্ত। আচ্ছা। देवदत्तः यज्ञदत्तं शतं जायति। হুম। আর দ্বিতীয়টা করেছি দেবদত্তেন यज्ञदत्तः शतं जायते। জয়াতে হবে না, ওটা হবে জিয়াতে। হ্যাঁ, এইটুকুই। হ্যাঁ, জয় দীর্ঘইকার অন্ত্যেস্তয় তয়েকার জিয়াতে। ঠিক আছে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। দেবদত্তেনা যজ্ঞদত্তঃ শতম জিয়াতে, একদম ঠিক আছে। জুয়েল বাবু বলুন। দেবাহ কোনটা বলবো স্যার? সমুদ্রাৎ, 6 নম্বরটা, দেবাহ সমুদ্রাৎ অমৃতম মথনন্তি। দেব, আচ্ছা, এটা প্রথমে হবে দেবাহা সমুদ্রান অমৃতম মথনন্তি। কি বললেন? কি এরপর আরেকবার বলুন। দেবাহা সমুদ্রান সমুদ্রান, সমুদ্রান, সমুদ্রাত সমুদ্রাত, সমুদ্রাত তো, মথনন্তি। সমুদ্রাত তো এক বচনে আছে। এখানে স্যার তাহলে এটা ইয়া দেখি। সমুদ্রাত এক বচনে আছে, তাহলে সমুদ্রাম হবে, সমুদ্রান তো হবে না। বুঝতে পেরেছেন? আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়, কথাগুলো কেটে কেটে আসছে। হ্যাঁ। দেখুন, দেবাহা সমুদ্রাম, সমুদ্রাম অমৃতম হ্যাঁ, মথনন্তি, তারপরটা কর্মণি করলে হবে। স্যার আমার একটু দেবাহা হ্যাঁ, সমুদ্রাম অমৃতম মথনন্তি করলে হবে দেব্যাইহি আহ, দেবাহি। দেব্যাইহি সমুদ্রাহা অমৃতম মথ্যন্তে। না, সমুদ্রাহার হবে না, সমুদ্রাহা হবে, তাই না? এক বচন করলেন তো, তাহলে হ্যাঁ সমুদ্রাহা স্যার, হবে আর মথ্যাতে এক হবে। বছর আছে হ্যাঁ, মথ্যতে হবে। মথ্যাতে হবে, সেটা ঠিক। এগুলো বহু বছর ধরে করেছি তো এখানে। হ্যাঁ, এগুলো ঠিক করে নেবেন যেগুলো ভুল হচ্ছে, ঠিক আছে? এগুলো পরে গিয়ে ঠিক হ্যাঁ করে স্যার। নেবেন। হ্যাঁ, তাহলে স্যার মধ্যান্তে মানে কি? দেবাহা, মথ্যন্ত মানে মন্থন করা। না, এটা দেবতারা এটা সমুদ্র এটা থেকে স্পেলিংটা কি হচ্ছে তাহলে? ম তালবুস ছয় মৎস্যাতে, নয়, তালব বসানো হয়তো থ, থ আছে। ছ এটা মথনন্তি, মথনন্তি। মথনন্তি। হ্যাঁ, আচ্ছা। মথনন্তি, এটা মথ্যাতে হবে। হুম, চেঞ্জ করলে মথ্যাতে, ম থয় জফলা তয়কার, ঠিক আছে। তাহলে দেবাহা সমুদ্রম অমৃতম মথনন্তি, দেবৈহি সমুদ্রহ অমৃতম মথ্যতে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এখানে নটা উঠে যাচ্ছে তাহলে। কোনটা? হ্যাঁ, নকারটা ওই না, নকারটা থাকছে না, নকারটা হ্যাঁ, থাকছে না, না মথ্যাতে হয়ে যাচ্ছে। মাথাতে। মথ্যাতে, মথ্যাতে স্যার আমি ছয় জফলা। স্যার মথ ধাতুটা একটা রূপ দেখেছি, মথতি আছে, ওই মথনন্তি এখানে আছে, মথনতি আছে। হ্যাঁ, দুটো দুটো রূপ, দুটো ধাতু, এটা দু রকম ধাতু আছে, ঠিক আছে। মথনাতি, মথনিতাহ, মথনন্তি, এরকম একটা ধাতু আছে, আর আপনি যেটা বলছেন মথাতে, সেটাও আছে। দুটো ধাতুই আছে। হুম।
আচ্ছা, এটা হলো। এরপর নুপুর ম্যাডাম বলুন পরেরটা। এটা দিয়েছিলেন আপনি, পিতা পুত্রাভ্যাম ধর্মম অভিধান্তে অভিধাত্তে। প্রথমটা লিখেছি পিতা পুত্রৌ ধর্মম অভিধাত্তে, ঠিক। তারপর তারপর পিতা পুত্রৌ ধর্মম অভিধেতে ধেতে। না, এখানে একটু কঠিন আছে। পিতা, পিতা শব্দের তৃতীয়াতে হয় পিতা, হয় না, কি হয়, পিত্রা হয়ে যায়। পিত্রা পিত্রা পিত্রাই লিখেছি, পিত্রা। হ্যাঁ, পিত্রা পিত্রা পুত্রৌ 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 ধর্মম হুম ধর্মম এবারে অভি- অভিধেতে। অ- অভিধীয়াতে হবে, ঠিক আছে। অভিধত্তে থেকে হয় অভিধীয়েতে, অভিধীয়েতে, অভিধত্তে। ধয় হর্ষই। না, ধয় দীর্ঘই হবে। ধত্তে থেকে হয় ধীয়াতে। অভিধত্তে থেকে অভিধীয়াতে, অভয় হর্ষই, ধয় দীর্ঘইকার, অন্ত্যেস্তয় তয়েকার, অভিধীয়াতে। এবারে এখানে যেহেতু পুত্রও আছে, দ্বিবচন আছে, তাহলে অভিধীয়াতেটা কি হবে, দ্বিবচন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এতে অভিধীয়েতে হবে, এতে। অভিধীয়েতে হ্যাঁ। হবে। হ্যাঁ, হুম। অভিধি সবাই ঠিক, এই রূপটা একটু কঠিন আছে, সবাই ঠিক করে নিন, যাতে অনেকেরই ম্যাথ সবারই ভুল আছে প্রায়। পিত্রা পুত্রৌ ধর্মম অভিধীয়েতে, অভিধীয়েতে, ঠিক আছে, অভিধীয়েতে। স্যার অভিধেতে মানে কি? বলা, বলা, অভিধত্তে মানে বলা। ওখানে তো ধাতু অভিধত্তে দেখবেন। হ্যাঁ, বলুন বলুন, সন্দীপ বাবু বলুন। ধাতুর মূল রূপটা কি? এটা আসলে, এখানে আসলে মেন হচ্ছে ধত্তে আছে, ধত্তে, ধা ধাতু, ঠিক আছে, ধত্তে। এবার তার আগে উপসর্গ যুক্ত হয়ে অভিধত্তে হয়েছে। আচ্ছা, আমরা বলি না অভিধান, অভিধান বলি না, অভিধান মানে ওই বলা অর্থে, ঠিক আছে। অভিধত্তে, কথায়তি, এই অর্থে। কারণ অভিধত্তে এটা কিন্তু ওই 16টি ধাতুর মধ্যে পড়ছে না, কিন্তু ওই ব্রু ধাতুর যেই অর্থ সেই অর্থে হচ্ছে বলে এখানে হচ্ছে, নাহলে কিন্তু হতো না অভিধত্তে। স্যার সব কিছুর তো মানে বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, এইগুলো একটু দেখে নিতে হবে। এগুলো একটু আপনাদের ওই ডিকশনারি সার্চ করে দেখতে হবে। যেখানে বুঝতে পারছেন গ্রুপ, একটু ওই অ্যাপস দেখে কোন এই অর্থগুলো জানতে হবে। কিছু কিছু ধাতুর ক্ষেত্রে তো এরকম হবেই যেগুলো অর্থ জানতে পারবেন না। নতুন নতুন ধাতু দিলে সেগুলো আপনাদের একটু দেখে নিতে হবে। সেটা এইভাবেই জানতে হবে, এইভাবে নতুন দেবো, এটা আপনি এই আজকে বললাম আপনি জেনে গেলেন, এরকম ভাবেই এটা হবে। হ্যাঁ, যেটা জুয়েলবাবু বলছেন যে মথান্তি দেখেছেন না, মথান্তি, মথান্তি ওটাই বললাম। মথান্তি একটা আলাদা ধাতু আছে। দুটো ধাতুরই অর্থ একই, কিন্তু মাথা বিলোডানে, ওই মন্থন করা অর্থে। একটা ধাতু আছে মন্থ ধাতু, একটা আছে মথা ধাতু। আপনি মন্থ ধাতু দিয়ে সার্চ করবেন অষ্টাধ্যায়ীতে, দেখবেন মথনান্তি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি সার্চ করবেন মথতে হয় মথাতি, মথাতাহ মথান্তি, এই রূপটা হয়। কিন্তু মন্ত্রের ক্ষেত্রে মথনাতি, মথনিতাহ, মথনান্তি, এরকম রূপ হয়, ঠিক আছে। ওটা দেখে নেবেন। হ্যাঁ স্যার, সন্দীপ ওটা বাবু আমি পরেরটা বলুন। ছিলাম, পাইনি, তো আবার সার্চ করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবেন। আচ্ছা, সন্দীপ বাবু পরেরটা বলুন। হ্যাঁ স্যার। রাজা প্রজাহ শতং দণ্ডয়তি। ঠিক। তারপর ব্যাপারটা হচ্ছে রাজ্ঞা হুম প্রজাহ হুম শতং দণ্ডয়তে। না, দণ্ডয়ন্তে দণ্ডয়ন্তে দণ্ডান্তে না, দণ্ডিয়ান্তে হয়ে যাবে, দণ্ডিয়ান্তে, মানে জফলা হয়ে যাবে, ঠিক আছে, দণ্ডিয়ান্তে। হ্যাঁ বাকি দণ্ডয়ন্তে। ঠিক আছে। হ্যাঁ, রাজ্ঞা প্রজাহ, রাজ্ঞা প্রজাহ শতম দণ্ডিয়ান্তে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব ভালো। রাজ্ঞা প্রজাহ শতম স্যার দণ্ডিয়ান্তে। দণ্ডান্তে স্যার স্পেলিংটা একটু বলুন স্যার। দ মূর্ধন্যয় ড, মূর্ধন্যয় ডয় জফলা,
তিনটে একসাথে, মূর্ধন্যয় ডয় জফলা, দণ্ডিয়ন্তে। ঠিক আছে, বুঝতে আচ্ছা। পেরেছেন? হুম হুম হ্যাঁ, হুম। ঠিক। জুয়েল বাবু বলুন। জুয়েল বাবু বলুন, পান্থৌ গ্রামীণাভ্যাম মার্গম পৃচ্ছতঃ। বলুন। আচ্ছা, ওনার নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে। নুপুর ম্যাডাম আপনি বলুন, পান্থৌ গ্রামীণাভ্যাম মার্গম পৃচ্ছতঃ। পান্থৌ গ্রামীণৌ মার্গম পৃচ্ছতঃ। তারপর তারপর পান্থাভ্যাম গ্রামীণৌ মার্গম পৃচ্ছতে। পৃচ্ছতে। হ্যাঁ ঠিক, পৃচ্ছিয়েতে বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক, তাই লিখেছি। একদম একদম ঠিক। পান্থৌ গ্রামীণৌ মার্গম পৃচ্ছতঃ, পান্থৌ গ্রামীণৌ মার্গম পৃচ্ছ্যেতে। সন্দীপ বাবু ঠিক করে নেবেন, ভুল হয়েছে হ্যাঁ একটু। স্যার, আমার একদম ভুল হয়ে গেছে। হুম, হ্যাঁ, পান্থৌ গ্রামীণৌ বহুবচন করে দিয়েছেন আপনি, হ্যাঁ। এটাই, আর কোনো ভুল নেই। পান্থৌ গ্রামীণৌ মার্গম পৃচ্ছ্যেতে। পিছিয়েতে। আপনারা একটা ভুল করছেন দেখছি, ওই বহু বচনে কিন্তু পৃচ্ছ্যেন্তে, মানে ওই আপনারা ওই লেখার সময় দেখলাম করেছেন অনেকে, ভাষাতে ভাষেতে ভাষেন্তে, ভাষেন্তে হয় না, ভাষন্তে। এটা অনেকে করেছেন, ভাষ্যতে ভাষ্যেতে ভাষ্যেন্তে। আমি এগুলো চেক করে আপনাদের দিয়েছি অলরেডি, দেখে নেবেন। অনেকে করেছেন দেখলাম, দু তিনজন, যে ভাষাতে ভাষেতে ভাষেন্তে, মানে বহু বচনে একটা একার লাগিয়েছেন এক্সট্রা। বহু বচনে হ্যাঁ কিন্তু একটাই একার, দুটো একার নেই। এটা খেয়াল, একমাত্র দ্বিবচনেই দুটো একার আছে, বহু বচনে একটাই একার আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, শেষেরটা সন্দীপ বাবু বলুন, চৌরাহ যুবকেভ্যঃ শতম মুষ্ণন্তি। সন্দীপ বাবু। হ্যাঁ স্যার, চৌরাহ युवकान् शतं मुष्णन्ति। হুম, चौरैः युवकाः शतं मुष्ण्यन्ते। না মুষ্ণি আনতে হবে না, মুষ্যি আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওই দুটো হয়ে যাচ্ছে, না মুষ্ণিয়ন্তে। স্যার, এখানে মূর্ধন্যটা কি উড়ে যাবে? হ্যাঁ, একটা মূর্ধন্য উড়ে যাবে, প্রথম মূর্ধন্যটা উড়ে যাবে। মুষ্যেন্তে। প্রথম প্রথম বলতে এখানে মানে দ্বিতীয়টা আবার কোথায় না, আছে? একটাই তো মূর্ধন্য আছে, মূর্ধন্যটা উড়ে যাবে, হ্যাঁ মানে হ্যাঁ চৌরাহ যুবকান শতম মুষ্ণন্তি, চৌরাইহি যুবকাহ শতম মুষ্যন্তে। মুষ্যন্তে। মুষ্যন্তে, হ্যাঁ। আপনারা এই রূপগুলো অষ্টাধ্যায়ী অ্যাপ দেখে করবেন, তাহলে ঠিক হবে। আপনারা কেন শুধু শুধু নিজে থেকে করতে গিয়ে ভুল করছেন? অষ্টাধ্যায়ী অ্যাপটা তো আপনাদের সবার কাছে আছে। এইখানে আপনি যদি মুষ্ণান্তি সার্চ করে দেন, তাহলে এই ধাতুর রূপটা বেরিয়ে যাবে। সেখানে গিয়ে কর্মবাচ্যের রূপ দেখলে মুষ্যতে আপনাকে দেখাবে, সব ধাতুর ক্ষেত্রেই তাই। তো দেখে করলে আপনাদের এই ভুলগুলো আর হবে না। এগুলো ভুল হবে, কারণ এগুলো আমরাও এগুলো ভুল করে করেই জেনেছি এভাবে রূপ হয়। আপনারা প্রথমবার করছেন, ভুল তো হওয়া স্বাভাবিক, এই জন্য এগুলো দেখে করবেন, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, এই রূপগুলো যেগুলো ঠিক বুঝতে আছে পারছেন স্যার। না, এগুলো দেখে করবেন। দেখে কোনো দেখে করলে কোনো এখানে কোনো ভুলের দেখে করছেন, কোনো অসুবিধা নেই, দেখেই করা উচিত। এগুলো না দেখে করলে বরং ভুল হয়ে যাবে। তাহলে লাস্ট বাক্যটা কি হলো? চৌরাহ যুবকান শতম মুষ্ণন্তি, চৌরাইহি যুবকাহ শতম মুষ্যন্তে। আচ্ছা, স্যার তাহলে আপনাদের মুষ্যন্তে মানে কি? মুষ্ণান্তি মানে চুরি করা, মুষ্ণাতি মানে চুরি করা। আমি আগের অর্থগুলো বলেছিলাম তো, মুষা মানে মানে মুষা মাছে না, মুষ ধাতুর অর্থ চুরি করা। মুষা দেবে লেখা আছে মুষা স্তেয়ে, স্তেয় মানে চুরি করা। ঠিক আছে, চোর যুবকের কাছ থেকে 100 টাকা চুরি করে নিল, সেটাই অর্থ। চৌরাহ যুবকেভ্যঃ শতম মুষ্ণন্তি। বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি এই নিয়মগুলো ক্লিয়ার, এটা আমি বুঝতে পারলাম, তাই তো? মানে এই যে আগের দিন যেটা
পড়িয়েছিলাম এই কিভাবে বাক্য পরিবর্তন করতে হবে, কিভাবে এটা করতে হবে, সেই নিয়মগুলো রূপে একটু অসুবিধা হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়মগুলো সবার ক্লিয়ার তো নাকি? সেখানে কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? না ডাউট স্যার কিছু? বুঝে হ্যাঁ গেছি। স্যার, নিয়মগুলো পরিষ্কার। ঠিক ঠিক ঠিক, খুব ভালো, ঠিক আছে, হলো। আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, এটা হচ্ছে নিযন্ত। শেয়ার করছি আপনাদের। মন দিয়ে শুনবেন সকলে, আজকের পড়াটা ইম্পর্টেন্ট আছে, আগের দিনের মতোই একটু আছে এটা, ঠিক আছে? দেখুন, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখুন, নিযন্ত, কি বলছি, নিযন্ত। এই এই নিযন্ত দিয়ে, নিযন্ত দেখবেন আপনাদের যদি সংস্কৃত যন্ত্রের পিডিএফটা, সেখানে দেখবেন যে শেষে যে বাক্যগুলো আছে সেখানে দেখবেন যে দ্বিকর্মক ধাতুর পরে নিযন্ত বলে একটা বাক্য দেওয়া হয়, সেই জন্য এটা করাচ্ছে, ঠিক আছে? নিযন্তটা দেখলে ওই বাক্যটা বুঝতে পারেন কেন ওটা হয়েছে। নিযন্ত মানেই হচ্ছে, যেমন আমরা দেখছি কৃদন্ত, কৃদন্ত মানে কি? কৃদন্ত মানে কি বলেছি? কৃত আছে। যার শেষে কৃত আছে। সেরকম নিযন্ত মানে কি? যার শেষে নিচ আছে। যার শেষে নিচ আছে তাকে বলছি নিযন্ত, ঠিক আছে? নিযন্ত, নিচ যুক্ত অন্ত করে হচ্ছে নিযন্ত, নিচ এবং অন্ত যোগ করে হয় নিযন্ত, ঠিক আছে? তার মানে কি? নিচ প্রত্যয় যার অন্তে আছে তাকে বলে নিযন্ত। নিচ প্রত্যয় যার শেষে আছে, আপনারা যেটা বললেন যে যার শেষে নিচ প্রত্যয় আছে তাকে আমরা বলছি নিযন্ত। এবার এই নিচ প্রত্যয়টা ধাতুর পরেই হয়, যেমন কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় দেখেছিলাম, কৃত প্রত্যয় ধাতুর পরেই হয়। তদ্ধিত প্রত্যয় শব্দের পরে হয়, কৃত প্রত্যয় ধাতুর পরে হয়। সেরকম নিচ প্রত্যয়ও ধাতুর পরেই হয়, ঠিক আছে? ধাতুর পরেই নিচ প্রত্যয় হয়, বোঝা গেছে? এবার আমরা একটা প্রয়োগ দেখি কেমন কি হয়। দেখুন, এই দেখুন প্রয়োগ দেখুন, পঠাতি, আমরা জানি পঠাতি মানে পড়া। এবার এই পঠের সাথে যদি নিচ যোগ করে তাহলে হয়ে যাচ্ছে পাঠায়াতি, তার মানে কি? পড়ানো। বুঝতে পারছেন অর্থের চেঞ্জটা? বুঝতে পারছেন? পঠাতি মানে পড়া, পাঠায়াতি মানে পড়ানো। কি করলাম? পর ধাতুর সাথে নিচ প্রত্যয় যোগ করলাম, দিয়ে হলো পাঠায়াতি, তার মানে পড়ানো। খাদাতি মানে খাওয়া, সেই খাদ ধাতুর সাথে নিচ যোগ করলে হবে খাদায়াতি, মানে খাওয়ানো। বুঝতে পারছেন? করতি মানে করা, সেই কৃধাতুর সাথে নিচ যোগ করলে হবে কারায়াতি, মানে কি হবে? কারায়াতি মানে কি বলুন? কারায়াতি মানে কি হবে? পড়া। করানো, করানো, মানে কাউকে দিয়ে কিছু কারাওতি মানে করানো, করানো। করানো। আমি করছি, আমি কাউকে দিয়ে করাচ্ছি। আমি খাচ্ছি, আমি কাউকে খাওয়াচ্ছি। আমি পড়ছি, আমি কাউকে পড়াচ্ছি। যেমন আপনারা পড়ছেন, আমি পড়াচ্ছি, তাই তো? তাহলে ভবন্তঃ পঠন্তি, আহম পাঠয়ামি, আহম পঠামি বললে কিন্তু হবে না, আহম পাঠয়ামি। এই যে পাঠয়ামি বলছি এটা হচ্ছে নিচ প্রত্যয়ান্ত। পাঠয়তি, পাঠয়তঃ, পাঠয়ন্তি, পাঠয়সি, পাঠয়থঃ, পাঠয়ত, পাঠয়ামি, পাঠয়াবহ, পাঠয়ামহ। अहम पाठयामि, सः पाठयति, শিক্ষকः ছাত্রান পাঠয়তি, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে। মাতা শিশুম খাদয়তি, মা শিশুকে খাওয়াচ্ছে। প্রভুঃ ভৃত্যম কারয়তি, এরকম টাইপের, বোঝা গেছে? তো এইভাবে নিচ প্রত্যয়ের অর্থ, তার নিচ প্রত্যয় কোন অর্থে প্রয়োগ করা হয় সেটা বুঝতে পারলেন, যে এই যে
পড়ানো, খাওয়ানো, করানো, এই যে অর্থগুলো, সেই সমস্ত অর্থে কিন্তু এই নিচ প্রত্যয়ের প্রয়োগ আমরা করে থাকি। ঠিক আছে, এবার আমরা কিছু বাক্য দেখি, বাক্যে কেমন করে প্রয়োগ করব সেটা দেখি। এই যেমন এই বাক্যটা দেখুন, রাম মন্ত্র পড়ছে। কি আছে? রাম মন্ত্র পড়ছে। হ্যাঁ, রাম মন্ত্র পড়ছে। বাক্যের অনুবাদ কি হবে আমরা জানি, রামঃ মন্ত্রম পঠতি। হ্যাঁ, এবারে যদি বলি পিতা মাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, পিতা মাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, তাহলে কি হবে? পিতা মাতাকে একসাথে বলা যায় পিতারৌ, তাই তো, পিতারৌ বলা যায়। তাহলে পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। বুঝতে পেরেছেন? রামঃ মন্ত্রম পঠতি, এই বাক্যে কর্তা কি? কর্তা হচ্ছে রাম, কর্ম কি? কর্ম হচ্ছে মন্ত্র, পঠতি ক্রিয়াপদ। এবার যখন আমি নিজ প্রত্যয় করছি তখন দেখুন যে যেই বা আগের বাক্যে যেটা কর্তা ছিল সেটাও কিন্তু এখানে এসে কর্ম হয়ে গেছে। বুঝতে পারছেন? আগের বাক্যে রাম কর্তা ছিল, সেটাই পরের বাক্যে কি দেখুন হয়েছে, পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, রামম এটা কর্ম হয়ে গেছে। তাহলে আগের বাক্যে যেটা কর্তা ছিল সেটা এই বাক্যে এসে কর্ম হয়ে গেছে, নিজ প্রত্যয় করার পরে সেটা কর্ম হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নিজ প্রত্যয় করলে নিজ প্রত্যয়ের ছাড়া যে বাক্য সেখানে যেটা কর্তা থাকে সেটা নিজ প্রত্যয়ের বাক্যে এসে কর্ম হয়ে যায়। রামঃ মন্ত্রম পঠতি, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তি। শিশুঃ মোদকম খাদতি। এখানে পাঠায়াতাহ লিখেছেন তো, পাঠায়াতি? পাঠয়তঃ কেন লিখেছি পাঠয়তঃ? না, ওটা দুজন আছে তো, পিতরৌ। হ্যাঁ, পিতরৌ ঠিক, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, ঠিক, পাঠয়তঃ। ঠিক আছে, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ হলো। এইবার এইটা দেখুন, পরে একটা বাক্য দেখুন, দেবদত্ত। আমরা বাচ্য পরিবর্তনগুলো পরে দেখছি, ঠিক আছে? বাচ্য পরিবর্তন আগে আমরা এমনি বাক্যগুলো দেখি, তারপরে আমরা এই বাক্যে কি করে বাচ্য পরিবর্তন হবে সেটা আমরা তারপরে দেখছি। হ্যাঁ, প্রথমে এটা দেখি, দেবদত্ত ভাত রান্না করছে, তাহলে কি হবে? দেবদত্তঃ ওদনম পচতি, দেবদত্তঃ ওদনম পচতি। এবার যদি বলি যজ্ঞদত্ত দেবদত্তের দ্বারা ভাত রান্না করাচ্ছে, মানে যজ্ঞদত্ত ধরুন মেন, সে বলছে দেবদত্ত তুমি ভাত রান্না করো, যজ্ঞদত্ত দেবদত্তকে দিয়ে ভাত রান্না করাচ্ছে। ঠিক আছে, তখন কি হয়ে যাচ্ছে দেখুন, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। দেখুন দেবদত্তঃ ওদনম পচতি, পচতি হয়ে গেল পাচয়তি, যজ্ঞদত্ত হয়ে এলো, যজ্ঞদত্ত পাচয়তি ওদনম দেবদত্তেন। এবারে দেখুন আগের বাক্যটার সাথে এই বাক্যটার কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? স্যার, আগের বাক্যটায় দেবদত্ত নিজেই ভাত রান্না করছিল, আর পরেরটাতে না, এইটা অন্য নয়, কেউ বলছি তাকে দিয়ে করাচ্ছে। নাই ওটা নাই, বলছি পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ এর সাথে যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, এই দুটো বাক্যের মধ্যে কোনো কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? মানে নিয়মের পার্থক্য, অন্যরকম কিছু হয়ে গেল মনে হচ্ছে। দেখুন দেখি, পাবেন। স্যার এখানে এখানে দেবদত্তেনা লিখেছেন না, ওটা দেবদত্তেনা হয়েছে, আগেরটাতে কিন্তু রামং রামং হ্যাঁ, একদম 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 ঠিক। আগেরটাতে রামম দ্বিতীয় আমরা করেছি, কর্মকারক করেছি, এটাতে কিন্তু তৃতীয়া করেছি। ঠিক আছে, এরকম কেন হলো? কেন ওখানেও তো সেই নিচ প্রত্যয় হয়েছে, এখানেও নিচ প্রত্যয় হয়েছে, কিন্তু ওখানে নিচ প্রত্যয় করতে এখানে দ্বিতীয়া হলো, এখানে তৃতীয়া হলো কেন? এইটা আমাদের জানতে হবে, এখানে নিয়ম আছে। ঠিক আছে, এই নিয়মটা আমাদের জানতে হবে যে কেন এখানে দ্বিতীয়া হচ্ছে
কেন ওখানে তৃতীয়া হচ্ছে, এটা আমাদের জানতে হবে। তার জন্য আমাদের একটা নিয়ম দেখতে হবে। এই হচ্ছে সেই নিয়ম। কি নিয়ম? একটা সূত্র আছে, পাণিনীয় সূত্র, অষ্টাধ্যায়ীতে রয়েছে। এই সূত্রটা হচ্ছে গতিবুদ্ধি प्रत्यवसानार्थ शब्दकर्मा कर्मकाणाम अणिकर्ता सणौ। गतिबुद्धि प्रत्यवसानार्थ शब्दकर्मा कर्मकाणाम अणिकर्ता सणौ, এরকম একটা সূত্র রয়েছে। ঠিক আছে, সূত্রটার অর্থ কি? অর্থ তারপরেই লেখা আছে। গত্যর্থক ধাতু, বুদ্ধ্যর্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দ কর্মক ধাতু এবং অকর্মক ধাতু, 5 রকম ধাতুর কথা বলেছে এখানে। গত্যর্থক ধাতু, বুদ্ধ্যর্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দ কর্মক ধাতু এবং অকর্মক ধাতু। দেখুন সূত্রটা দেখুন, গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্ম অকর্মক, দেখতে পাচ্ছেন? গত্যর্থক গতি, বুদ্ধি বুদ্ধ্যর্থক, এই যে প্রত্যবসান আছে না, প্রত্যবসানার্থ, এই প্রত্যবসান মানে হচ্ছে ভোজন, খাওয়া। ঠিক আছে, এই জন্য ওখান থেকে আসছে ভোজনার্থক ধাতু। তারপরে শব্দ কর্ম থেকে আসছে শব্দ কর্মক ধাতু, আর অকর্মক থেকে অকর্মক ধাতু। এই 5 রকম ধাতুর প্রয়োগ থাকলে কি হবে? নিচ প্রত্যয় করার আগের অবস্থাতে যেটা কর্তা ছিল সেটা নিচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। ঠিক আছে, নিচ প্রত্যয় করার আগের অবস্থায় যেটি কর্তা ছিল সেটি নিচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। কখন হবে? যখন এই 5 রকম ধাতুর প্রয়োগ থাকবে। যদি সেই ধাতুর অর্থ গতি হয় তাহলে হতে পারে, যদি সেই ধাতুর অর্থ বুদ্ধি হয় বা জ্ঞান, বুদ্ধি বলতে জ্ঞান, জ্ঞানার্থক ধাতু, তাহলে হতে পারে। যদি সেই ধাতুর অর্থ ভোজন, খাওয়া দাওয়া হয়, তাহলে হতে পারে। যদি সেই ধাতু শব্দ কর্মক হয়, শব্দ কর্মক মানে হচ্ছে যেই ধাতুর কর্ম হচ্ছে শব্দ। আমি উদাহরণ দেখাবো আপনার, তখন ক্লিয়ার হবে কেন শব্দ কর্মক বলছি। যেই ধাতুর কর্ম হচ্ছে শব্দ তাকে বলে শব্দ কর্মক ধাতু। আর আছে অকর্মক ধাতু, যেই ধাতুর কোনো কর্মই নেই সেই ধাতু। এই সমস্ত ধাতুর ক্ষেত্রে নিচ প্রত্যয় করার আগের অবস্থায় যেটি কর্তা ছিল সেটি নিচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। ঠিক আছে, এবারে দেখুন আমরা যে দুটো বাক্য দেখেছিলাম, এখানে দেখুন পঠতি, পঠতি কি পড়ছে? মন্ত্র পড়ছে। মন্ত্র আসলে কি? মন্ত্র মানে কি? মন্ত্র অ্যাকচুয়ালি কি? মন্ত্র মানে একটা শব্দ, কিছু শব্দ সমূহ, তাই তো? একটা মন্ত্র পড়ছি মানে কি? আমি কিছু শব্দ পড়ছি, অ্যাকচুয়ালি কিছু শব্দের সমূহ পড়ছি। তাহলে এখন এই যে পঠ, এই যে ক্রিয়াপদটি রয়েছে, পঠতি, এই যে ক্রিয়াপদটি রয়েছে, ধাতুটা রয়েছে পঠ ধাতু, তার কর্ম শব্দ তো। পঠতি কি পড়ছে? মন্ত্র পড়ছে। কর্ম কি? মন্ত্র। সেই মন্ত্র মানে হচ্ছে শব্দ। তাহলে পঠ ধাতুর কর্ম হচ্ছে মন্ত্র, যেটা শব্দ। তাহলে পঠ ধাতুটা শব্দ কর্মক ধাতু। বোঝাতে পারলাম? বোঝা গেছে? হ্যাঁ, দেখুন শব্দ কর্মক, তার মানে হচ্ছে যেই ধাতুর কর্ম হচ্ছে শব্দ হবে। ঠিক আছে, এখন দেখুন এখানে রামহ মন্ত্রম পঠতি, এখানে কি ধাতু রয়েছে? পঠ ধাতু রয়েছে। এখানে কি পড়ছে? মন্ত্র পড়ছে। কর্ম কি? মন্ত্র। এখানে পঠতি এই ক্রিয়াপদের কর্ম মন্ত্র। মন্ত্র অ্যাকচুয়ালি কি? মন্ত্র মানে শব্দ সমূহ, তাই তো? তাহলে তাহলে যে কোনো পঠ ধাতুই তাহলে আপনার হয়ে যাচ্ছে, শব্দকর্মক হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। রামহ বেদম পঠাতি বললেও কিন্তু এটা শব্দকর্ম কি হবে, একদমই তাই। ঠিক আছে, যে সমস্ত ধাতুর মানে এই পড়া অর্থে যে কোনো ধাতু থাকলে সেটা শব্দকর্মকই তো হবে, স্বাভাবিক। শব্দই তো পড়া যায়, তাই না?
সে কোনো ধাতুই শব্দকর্মক হয়ে যাবে, মানে যে কোনো কর্ম থাকলে সেটা শব্দকর্মক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখুন এখানে মন্ত্র হচ্ছে শব্দ, তাহলে পর ধাতুটার কর্ম হচ্ছে শব্দ, তাহলে পর ধাতুটা শব্দ কর্মক ধাতু বলতে পারি। এবারে আমাদের যে 5 রকম ধাতু ছিল গত্যর্থক, তার মধ্যে দেখুন একটা ধাতু আছে শব্দ কর্মক, গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দ কর্মক ধাতু, অকর্মক। তা শব্দ কর্ম ধাতুর প্রয়োগ এখানে আছে, তাহলে কি হবে? নিজ প্রত্যয় করার আগের অবস্থাতে যেটা কর্তা ছিল, কোথায় কি কর্তা ছিল? এখানে নিজ প্রত্যয় করার আগের অবস্থায় কি কর্তা ছিল? রামহ এটা কর্তা ছিল, সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। রামটা কর্ম হয়ে গেল, কি হয়ে গেল? রামম পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। কিন্তু দেখুন তার পরের বাক্যতেই দেখুন লেখা আছে পচতি। পচতি এই ধাতুটা গত্যর্থক ধাতু কি? পচতি কি গত্যর্থক? গত্যর্থক না নয়। স্যার। ভোজনার্থক, খাওয়া অর্থে পচতি আছে? না, না। বুদ্ধি অর্থকও নয়, শব্দকর্মকও নয়, আবার অকর্মকও নয়, তাই তো? এটা সকর্মক ধাতু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকর্মক থাকে, কর্ম আছে। তাহলে এই 5টার মধ্যে কোনোটাই এখানে আসছে না। তাহলে এই যে নিয়মটা আমরা দেখলাম, সেই নিয়মটা কিন্তু এখানে কাজে লাগবে না। এই জন্য দেখুন এখানে কিন্তু কর্ম হয়নি, এখানে কর্ম হয়নি, এখানে কর্তাই থেকে গেছে। দেবদত্ত এখানে কর্তাই আছে। আগের বাক্যেও দেবদত্তঃ ওজনম নিজ প্রত্যয় করার আগের অবস্থাতে দেবদত্ত কর্তা ছিল, সেটা এখনো কর্তাই আছে। যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। এখন আপনারা বলবেন যে কি করে কর্তা আছে, তৃতীয়া হয়ে গেল তো, তাই তো? তৃতীয়া হয়ে গেছে, এখানে দেবদত্তের দ্বারা ভাত রান্না হচ্ছে না? তাহলে আমি তাহলে তো বলা হচ্ছিল করণ, করণ। আমি তো বলছি কর্তা আছে। না, কর্তা তো এখানে যোগ্যদত্তই আছেন। যজ্ঞদত্ত আছে, যজ্ঞদত্ত কর্তা আছে, কিন্তু দেবদত্ত এখানে কর্তা, দেবদত্ত এখানে কর্তা। একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। একজন প্রযোজনা করছে যে তুমি এটা করো, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর দেবদত্ত হচ্ছে তা সেটা শুনে করছে, সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, তাহলে কর্তা আছে, তৃতীয়া হলো কি করে? না, কর্তা তৃতীয়া হয়, কর্তা তৃতীয়া হয় না। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? তৃতীয়া। তৃতীয় বিভক্তি হয়। যেখানে যেখানে কর্তা উক্ত হয় সেখানে সেখানে কর্তায় প্রথম হয়, যেখানে যেখানে কর্তা উক্ত হয় না সেখানে কর্তা প্রথমা হয় না। এখানে যজ্ঞদত্ত কর্তা সেখানে প্রথমা হয়েছে, দেবদত্ত এখানে কর্তা হওয়া সত্ত্বেও তৃতীয়া হয়েছে, এইটুকুই পার্থক্য। কিন্তু দেবদত্ত কর্তাই, করণ নয়, এটা মাথায় রাখতে হবে। দেবদত্ত কর্তাই, করণ নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে যেখানে যেখানে আমরা যে নিয়মটা দেখলাম, সেই নিয়মটা কাজে লাগলে কিন্তু কর্তা কর্মকারক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কর্মকারক হয়ে গেলে আমার যেমন দ্বিতীয়া হয়, দ্বিতীয়া হচ্ছে। যেখানে এই নিয়মটা কাজে লাগছে না সেখানে কিন্তু অন্য কোনো নিয়ম নেই, মানে কর্তাকে করণ করার জন্য কোনো নিয়ম নেই, তাহলে কর্তা কর্তাই থাকবে। কর্তা করণ করার জন্য কোনো নিয়ম নেই, কোনো সূত্র নেই, তাহলে কর্তা কর্তাই থাকে। পার্থক্য কি হবে না, প্রথম আগের বাক্যে কর্তায় প্রথমা ছিল, পরের বাক্যে কর্তা তৃতীয়া হয়ে যাবে। আগের বাক্যের কর্তা সেটা পরের বাক্যে এসে তৃতীয়া হয়ে যাবে, এইটুকুই। কর্তায় তৃতীয়া হবে, কিন্তু কর্তা করণ হয়ে যাবে না, কর্তাতেই তৃতীয়া হবে। তাহলে স্যার এখানে এই যে দেবদত্তের দ্বারা ভাত রান্না করছে, আমরা যেমন করণ কারকে এইরকম পড়েছি তো, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আলাদা করবো কি করে? আলাদা বলতে বাংলাতে তো আমরা পড়েছি দ্বারা, দ্বারা দিয়া থাকলে করণ কারক, ঠিক আছে। কিন্তু এই নিয়ম এখানে ভাবলে হবে না, এখানে করণ কারক, করণের লক্ষণটা আলাদা। কখনো করণ বলতে ওই সাধাকাতামং কারণম সূত্র আছে, মানে যেমন ধরুন করণ সাধারণত কি বলুন দেখি, মানে ওই কোনো পদার্থ দ্রব্য হয়, কোনো ব্যক্তিকরণ হয় না।
মানে একটা আমি তো ধরুন কাজ করছি, ঠিক আছে? এখন আমি ভাত রান্না করছি। ভাত রান্নার ক্ষেত্রে করণ কি হতে পারে? করণ হতে পারে ওই যে হাঁড়িটা করণ হতে পারে। কারণ হাঁড়ি ছাড়া ওই রান্না করাটা সম্ভব না। হাঁড়িটা হচ্ছে এই করার কার্যের সাধন। করণ মানে হচ্ছে সাধন, একটা কিছু করার জন্য উপায়, সাধনটাকে আমি করণ বলি। যেমন আমি গাছ কাটছি, গাছ কাটার ক্ষেত্রে করণ কি হবে, সাধন কি হবে? কুঠার। আমি লিখছি, লেখার ক্ষেত্রে করণ কি হবে? পেন। বোঝা গেছে? এইগুলো হচ্ছে করণ হয়, সাধন হয়। স্যার কিন্তু তাহলে এই ওটা যে কি বললেন, ওই সেন্টেন্সটা একবার বলুন। করণটা আমরা কিভাবে ভাববো? যে কোনো বস্তু দিয়ে কাজটা করলে সেটা হ্যাঁ করণ। মানে এই কাজের ক্ষেত্রে যেটা সাধন, মানে আমি যে কাজটা আমি করছি সেই কাজের ক্ষেত্রে যেটা সাধন হবে সেটাই হচ্ছে করণ হবে। বোঝা গেছে? এখন দেবদত্ত তো কর্তা হচ্ছে, কে রান্না করছে? দেবদত্ত কর্তা, দেবদত্ত সাধন নয় ওখানে। দেবদত্ত নিজেই রান্না করছে, দেবদত্ত মানে সাধন নয়, দেবদত্ত তার উপায় নয়, করার একটা সামগ্রী, মানে একটা ওই বলতে পারেন যে প্রধান সামগ্রীকে করণ বলে। আমি যদি আমি আমি ব্যাকরণের ভাষায় যাচ্ছি না, ভাষায় গেলে সমস্যা হবে, ভাষায় গেলে অনেক কিছু বলতে হবে, ঠিক আছে? আমি এমনি ভাবে বলছি যে ধরুন একটা কাজ করতে গেলে অনেকগুলো উপায় লাগে, তো সেই উপায়গুলোর মধ্যে যেটা প্রধান উপায় হবে তাকে আমি বলি করণ। তার নাম হচ্ছে করণ। যেটা প্রধান সাধন, প্রধান সামগ্রী, তাকে বলা হচ্ছে করণ। যেমন লেখার ক্ষেত্রে প্রধান সাধন হবে পেন, সেটা হবে করণ, ঠিক আছে? আমি ধরুন ফুটবল খেলছি, ফুটবল খেলার ক্ষেত্রে প্রধান সাধন কি হবে? আমার পাটা। তাহলে পা দে না পা দা কন্দুকম ক্রীডাতি, তাহলে এই পাটা হচ্ছে করণ, সাধন, ঠিক আছে? যেই কাজটা করছি সেই কাজের ক্ষেত্রে যেটা প্রধান সামগ্রী, প্রধান সাধন, প্রধান উপায়, তাকে আমরা বলছি করণ। বুঝতে পেরেছেন? চিনতে হ্যাঁ পারবেন তো স্যার। এবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে তাহলে কি হচ্ছে না, দেবদত্ত এটা কর্তায় থাকছে। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হবে? পাঁচটা ধাতু, 5 রকম ধাতুর প্রয়োগ থাকলে নিষ্প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা নিষ্প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। এই 5টা ধাতু ছাড়া অন্য কোনো ধাতুর প্রয়োগ থাকলে কর্তা কর্তাই থাকে, সেখানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু কি পরিবর্তন হয় না? কর্তায় আগে প্রথমা হয়েছিল সেই কর্তাটাই পরে তৃতীয়া হয়ে যাবে, কিন্তু কর্তা কর্তাই থাকবে, ঠিক আছে? এই হচ্ছে স্যার ব্যাপার। ওইটা কি বললেন স্যার? ওই কি কি প্রযোজ্য কর্তা আর একটা কি? প্রযোজক কর্তা, প্রযোজক মানে প্রেরক। এখন ধরুন এখানে যজ্ঞদত্ত দেবদত্তকে ভাত রান্না করাচ্ছে, তাহলে এখানে মানে আসল কে, কে প্রেরক, কে পাঠাচ্ছে যজ্ঞদত্তকে? প্রধানকে, যজ্ঞদত্ত। আর যোগ্যদত্ত। তার দ্বারা প্রেরিত হচ্ছে দেবদত্ত, তাই তো? হুম। এই জন্য ওকে বলে প্রযোজক, একে বলে প্রযোজ্য। আচ্ছা। প্রযোজক, এই এই একটা এরকম একটা টার্ম, মানে পারিভাষিক শব্দ ব্যাকরণে, আর কিছুই না, ঠিক আছে? স্যার এটা কর্মণি যদি করি কর্ম কি হবে? কর্ম হ্যাঁ, এইবারে কর্মণি কি হবে সেটা এরপর আমি আসছি, ঠিক আছে? যে এবারে এটা বুঝে গেছেন যে কি করে এটা হচ্ছে। এইবারে ব্যাপার হচ্ছে দেখুন, দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে যজ্ঞদত্ত দেবদত্তের ওদনম পাচয়তি, এখানে কোনো সমস্যা হবে কর্ম করতে গেলে? যজ্ঞদত্ত দেবদত্তেন ওদনম পাচয়তি, এখানে কিন্তু কর্মবাচ্য করতে গেলে কোনো সমস্যাই হবে না। কেন হবে না? না, এখানে তো একটাই কর্ম আছে, ওদনম একটাই কর্ম। আমি কর্তায় তৃতীয়া করবো, কর্তা গেছে তৃতীয়া করলাম, তৃতীয়া হলো যজ্ঞদত্তেন। ওদনম কর্ম আছে, সেখানে প্রথমা হবে, কি হবে? ওদনম ওদনাহা হয়ে যাবে, আর পাচয়তি হয়ে যাবে পাচ্যতে। তাহলে যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনাহ পাচ্যতে। স্যার তাহলে যে কর্তা দুটো কর্তাতেই তখন তৃতীয় বিভক্তি হবে। তৃতীয় দুটো কর্তাতে তৃতীয় বিভক্তি হয়ে যাবে তখন। এখানে কোনো সমস্যা নেই, দেখো আমি লিখেও দিয়েছি। পাচ্যতে কি হবে? যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনাহ পাচ্যতে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো সমস্যাই নেই। মানে একটা কর্তায় অলরেডি তৃতীয়া আছে, তাহলে এটাকে তৃতীয়া করব এরকম কোনো ভাবার কোনো দরকার নেই, তৃতীয়া থাক না, অসুবিধা নেই। এখন যজ্ঞদত্ত দেবদত্তেন ওদনম পাচয়তি, এই বাক্যটাকে আমাকে বাচ্য পরিবর্তন করতে বলা হয়েছে। আমি কি আছে দেখবো না, আমি দেখবো কর্তায়, আমার কি করতে হয়? কর্তায় তৃতীয়া করতে হয়,
কর্মে প্রথমা করতে হয়, ক্রিয়াপদকে কর্ম অনুসারে চালাতে হয়। এই আমার তিনটে নিয়ম আমি জানি। কর্তা যোগ্যদত্ত তৃতীয়া করলাম, যজ্ঞদত্তেনা দেবদত্তেনা যেমন ছিল বসিয়ে দিলাম। কর্ম ওদনম দ্বিতীয়া ছিল, প্রথমা করলাম ওদনাহা। পাচয়তে ছিল, পাচ্যতে করে দিলাম। যজ্ঞদত্তেনা দেবদত্তেনা ওদনাহা পাচ্যতে, কাজ শেষ, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বুঝলাম। এইবারে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে, এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে, এটা তো হয়ে গেল, কিন্তু যেখানে ধরুন এই নিয়মটা কাজে লাগছে, পিতারও মানে এই গত্যর্থক, বুদ্ধিঅর্থক, ভোজনার্থক, শব্দ, কর্ম এবং অকর্ম, এই পাঁচটা ধাতু যেখানে আছে, ঠিক আছে, সেখানে কি হবে, সেখানে যখন আমি চেঞ্জটা করছি তখন তো যেমন এখানে দেখুন পিতারও রামম মন্ত্রম পাঠয়তঃ করলাম, চেঞ্জ হলো। এবার এখানে বাক্য পরিবর্তন করতে গেলে সমস্যা হবে, কি হবে না, দুটো কর্ম আছে তো এখন এখানে। যেমন আগের ক্ষেত্রে যেমন আপনার দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে দুটো কর্ম হয়ে যাচ্ছিল, সেখানে যেমন ডাউট হচ্ছিল যে কি করতে, সেগুলো এখানেও হয়ে যাচ্ছে। এখন এখানে মন্ত্র মেটাও কর্ম, রামম এটাও কর্ম। তাহলে এখন আমি কোনটাতে কর্মবাচ্য করলে কোনটাতে প্রথমা করব, কোনটাতে দ্বিতীয়া করব, নাকি দুটোতেই করব, এই প্রশ্নটা থাকবে তো, নাকি থাকবে, তাই তো? তখন তার জন্য আমাকে একটা নিয়ম দেখতে হবে। কি নিয়ম দেখতে হবে সেটা হচ্ছে, দেখুন একটা এখানে লাইন আছে, দেখুন প্রযোজ্য কর্ম কাকে বলে। প্রযোজ্য কর্ম একে বলছে, ঠিক আছে, যেই কর্মটি নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল ও নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। মানে যেটা নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়, সেটা হচ্ছে প্রযোজ্য কর্ম। বোঝা গেছে? নিজ প্রত্যয় করার আগে যেটি কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে যেটি কর্ম হয়েছে, সেটি হচ্ছে প্রযোজ্য কর্ম। ঠিক আছে? এবারে দেখুন, তাহলে এই বাক্যে, এই যে পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এই বাক্যে প্রযোজ্য কর্ম কি? রামম। রামম, ঠিক। কেন? না, নিজ প্রত্যয় করার আগে ওটা কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে ওটা কর্ম হয়ে গেছে। সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। এইবার নিয়ম কি আছে? নিয়ম আছে, দেখুন আমি এখানে হাইলাইট করে পাঁচটার মধ্যে তিনটেকে হাইলাইট করে রয়েছে, দেখতে পাচ্ছেন? তিনটে হাইলাইট করা আছে, বুদ্ধিঅর্থক, ভোজনার্থক এবং শব্দকর্ম। ঠিক আছে, তিনটে হাইলাইট করা আছে। কেন করা আছে? দেখুন এই তিনটের ক্ষেত্রে, যেই তিনটে হাইলাইট করা আছে, সেই তিনটের ক্ষেত্রে আপনি যাকে খুশি, মানে যে কোনো কর্মকে আপনার যাকে ইচ্ছা তাকে প্রথমা করতে পারেন। মানে আপনি প্রযোজ্য কর্মকেও প্রথমা করতে পারেন, বা এমনি যেটা কর্ম আছে সেটাকেও প্রথমা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মানে দুটোই হয়, প্রযোজ্য কর্মে প্রথমা করলে সেটাও করা যাবে, আর অন্য কর্মটাতে প্রথমা করলে সেটাতেও করা যাবে। এখানে কোনো নিয়ম নেই, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি প্রথমা করতে পারেন। এই তিনটের ক্ষেত্রে, কোন তিনটের ক্ষেত্রে? যেগুলোতে হাইলাইট করা আছে। কোনগুলো? বুদ্ধিঅর্থক মানে জ্ঞানার্থক, ভোজনার্থক এবং শব্দকর্ম, এই তিনটের ক্ষেত্রে। এই জন্য দেখুন, আমি যখন এইখানে দেখুন, তাহলে এই যে পিতারৌ রামম মন্ত্রম পাঠয়ত, এখানে এখানে এটা কিরকম ধাতু বললাম? এটা কিরকম ধাতু আছে পাঁচটার মধ্যে? শব্দকর্মক। তাহলে এখানে কি দুটোতেই হবে? নিয়ম অনুযায়ী দুটোতেই হবে, তাই তো? দেখুন এখানে হাইলাইট করা আছে শব্দকর্ম, হাইলাইট করা আছে মানে এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কর্মে প্রথমা করতে পারেন, তাই তো? তাহলে এখানে আপনি যে কোনো কর্ম প্রথমা করতে, এই জন্য দেখুন এখানে দুটোই হতে পারে, আমি দুটো করে রেখেছি। পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে, এটাও করতে পারেন, অথবা পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে, এটাও করতে পারেন। যে কোনো খুশি, যেটা খুশি আপনি করতে পারেন। পিতৃভ্যাম আপনার রামঃ মন্ত্রম। নেটটা একটু ডিস্টার্ব করছে।
কথা ক্লিয়ার শোনা আপনার যাচ্ছে না? কথাগুলো মাঝে মাঝে চলে সকলের ক্ষেত্রে তাই হচ্ছে? স্যার আপনার কথা তো শুনতে পাচ্ছি, কিন্তু ওর কথাটা কেটে যাচ্ছে। তাহলে প্রিয়াঙ্কা ম্যাডাম একটু আপনি লিভ হয়ে জয়েন হয়ে যান, হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে দেখছেন যে এখানে দেখুন আমি দুটোই করেছি। পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে এটাও হতে পারে, আর পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে এটাও হতে পারে, দুটোই হতে পারে। বুঝতে পেরেছেন? আপনি যে কোনো খুশি করতে পারেন, আপনি রামকেও প্রথমা দিতে পারেন, তাহলে কিন্তু দুটোকে একসাথে দেওয়া যাবে না। ঠিক আছে? যদি রামে প্রথমা দেন তাহলে মন্ত্রে দ্বিতীয় রাখতে হবে, মন্ত্রে প্রথমা দিলে রামে দ্বিতীয় রাখতে হবে। ঠিক আছে? দুটোতে একসাথে করলে হবে না, বা দুটোতে একসাথে দিন আমরা সেটা করলে হবে না। যে কোনো একটাতে প্রথমা করতে হবে, অন্যটা সেরকম দ্বিতীয় থেকে যাবে। বোঝা গেছে? কোন তিনটের ক্ষেত্রে? না, এই বুদ্ধিঅর্থক, ভোজনার্থক এবং শব্দকর্মক, এই তিনটের ক্ষেত্রে। তাহলে বাকি দুটোর ক্ষেত্রে কি? গত্যর্থক এবং যে অকর্মক ধাতু আছে সেটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সোজা নিয়ম। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা অকর্মক ধাতু সেখানে তো দুটো কর্মই থাকবে না কখনো। কি বললাম বুঝুন? যেটা অকর্মক ধাতু সেখানে তো দুটো কর্মই হবে না। অকর্ম মানে তো কর্ম নেই। যেমন ধরুন শিশুহু হাসাতি, শিশুহু, এখানে বাক্য আছে, এই দেখুন, এই বাক্যটা দেখুন, এই বাক্যটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন শিশুহু হাসাতি, তাই তো? শিশু হাসাতি। এবারে এখানে আমি যখন এটাকে নিচ করব কি হবে? মাতা মাতা শিশুম হাসায়তি, মাতা শিশুম হাসায়তি। ঠিক আছে? এখানে দেখুন, এখানে এই দ্বিতীয় বাক্যে কটা কর্ম আছে? একটাই। তাহলে ওখানেই প্রথমা হবে স্বাভাবিক, তাই না? দেখুন, যে কোনো অকর্মক ধাতু মানে কি, থেকে প্রথম বাক্যতে কোনো কর্মই থাকবে না। আমি যখনই বলছি অকর্মক ধাতু মানে কি, প্রথম বাক্যে কোনো কর্মই থাকবে না। যখন সেখানে নিচ করব তখন কর্তাটা কর্ম হয়ে গেলে একটা কর্ম তৈরি হবে। অন্যান্য বাক্যে থেকে যে প্রথম থেকে একটা কর্ম অলরেডি আমার আছে, যেমন ধরুন রামঃ মন্ত্রম পঠতি, এখানে প্রথমে মন্ত্র বলে একটা কর্ম ছিল, তারপরে নিচ প্রত্যয় করার পরে রামটাও কর্ম হয়ে গেল বলে দুটো কর্ম হলো। কিন্তু অকর্মক ধাতুর ক্ষেত্রে কি, প্রথমে তো কোনো কর্মই থাকে না, কারণ অকর্মক ধাতু। তারপরে যখন আমি নিচ করছি তখন কর্তাটা গিয়ে কর্ম হয়ে যাচ্ছে, যেমন এখানে শিশু হাসতি। তাই জন্য এখানে কখনোই দুটো কর্ম হবেই না। তাহলে যেটা কর্ম আছে সেটাতেই প্রথমে হবে, স্বাভাবিক। তাই তো নাকি? এখানে কোনো ডাউট আসবেই না, তাই তো? তাহলে পড়ে থাকছে কি? গত্যে অর্থ ধাতু পড়ে থাকছে, তাই তো? তাহলে বুদ্ধি অর্থক হয়ে গেছে, ভোজনার্থক বুদ্ধি অর্থক ভোজনার্থক শব্দকর্ম ধাতুর ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো একটা কর্মে প্রথমা করতে পারেন, এই নিয়ম। অকর্মক ধাতুর ক্ষেত্রে একটাই কর্ম থাকে, তাহলে এখানে ওখানেই করতে হবে, অন্য কোনো এখানে প্রশ্নই আসছে না অন্য কিছুতে করার। এবারে গত্যে অর্থ ধাতুর ক্ষেত্রে কি হবে না, যেটা প্রযোজ্য কর্ম সেখানে প্রথমা হবে। গত্যে অর্থক ধাতুর প্রয়োগ থাকলে যেটি প্রযোজ্য কর্ম সেখানে প্রথমা হবে। ঠিক আছে? যেমন এখানে বাক্য দিয়েছি দেখুন, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি। এখানে নিচ করলে কি হবে? প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি হবে, তাই তো? এবারে এখানে যদি আমি বাচ্য পরিবর্তন করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার যেহেতু এটা গত্যর্থক ধাতু রয়েছে, সেই কারণে যেটি প্রযোজ্য কর্ম সেখানেই প্রথমা হবে। এবারে প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, এখানে প্রযোজ্য কর্ম কোনটা?
ভৃত্যম, ভৃত্যম কেন? কারণ ভৃত্যকে মানে প্রেরণা দিচ্ছে তুমি যাও। হ্যাঁ ঠিক। আর আরেকটা আমি আগেই তার আগেই দেখুন লেখা আছে, নিজ প্রত্যয় করার আগে যেটি কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে যেটি কর্ম হয় সেটি হলো প্রযোজ্য কর্ম, তাই তো? সোজা চেনার সোজা উপায়, ঠিক আছে। গ্রামমটা প্রথম থেকেই কর্ম ছিল, তো ভৃত্যটা নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল, করার পরে কর্ম হয়ে গেল, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রযোজ্য কর্ম, ঠিক আছে, আপনি ঠিকই ধরেছেন, ভৃত্যম এটা হচ্ছে প্রযোজ্য কর্ম। তাহলে কোথায় প্রথমা হবে? ভৃত্যতে প্রথমা হবে, তাই তো? তাহলে প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে, এটাই হবে। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা হবে না, যেন আমি কেটে রেখেছি। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা হবে না। প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে, এটাই হবে। বোঝা গেছে? তাহলে দেখুন, বলুন স্যার, আর একবার বলুন, বুঝলাম না আমি। হ্যাঁ দেখুন, দেখুন বাকি চারটে ধাতুর ক্ষেত্রে তো নিয়ম আমরা জেনে গেছি। বুদ্ধিঅর্থক, ভোজনার্থক, শব্দকর্ম ধাতুর ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছে মতো করতে পারেন। অকর্মক ধাতুর ক্ষেত্রে একটাই কর্ম থাকে, তাহলে কোনো সমস্যাই নেই, ওটাই করতে হবে স্বাভাবিক। গত্যর্থক ধাতুর ক্ষেত্রে দুটো কর্ম আছে, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, সেখান থেকে হলো প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি। এবার এখানে ভৃত্য কর্ম আছে, গ্রাম এটাও কর্ম আছে, তাহলে বাচ্য পরিবর্তন করলে কোথায় প্রথম হবে এটা প্রশ্ন আসবে। তখন কি বলা হচ্ছে না, গত্যর্থক ধাতুর প্রয়োগ থাকলে যেটি প্রযোজ্য কর্ম সেখানে প্রথমা হবে বাচ্য পরিবর্তন করলে। এবারে ভৃত্যম এবং গ্রামম এই দুটোর মধ্যে প্রযোজ্য কর্ম কোনটা? ভৃত্যম। কেন না, নিজ প্রত্যয় করার আগে এটি কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে এটি কর্ম হয়ে গেছে, এটা ভৃত্যম প্রযোজ্য কর্ম। তাহলে কোথায় প্রথমা হবে? ভৃত্য এখানে প্রথমা হবে, সেই কারণে প্রভুনা ভৃত্যঃ প্রথমা হয়েছে। গ্রামম গ্রামমই আছে, গম্যতে, প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে। এখানে কিন্তু আরেকটা হয় না, যেমন ধরুন বুদ্ধি অর্থকের ক্ষেত্রে, বা যেমন ধরুন আমি এখানে করেছিলাম পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পঠ্যতে, এটাও ঠিক, পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে, এটাও ঠিক, দুটোই ঠিক ছিল। এখানে কিন্তু দুটো হবে না, প্রযোজ্য কর্মেই প্রথমা হবে, অন্য কর্মে প্রথমা হবে না। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে নিয়ম, আর কিচ্ছু নিয়ম নেই এখানে, এই কটাই নিয়ম। এবার আমরা কটা উদাহরণ দেখে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন বালকঃ অন্নম ভুঙ্ক্তে, বালকঃ অন্নম ভুঙ্ক্তে, এখানে নিজ প্রত্যয় করলে আমরা কি করছি? মাতা বালকম অন্নম ভোজয়তি, বালকঃ অন্নম ভুঙ্ক্তে, মাতা বালকম অন্নম ভোজয়তি, তাই তো? এবারে এখানে আমি এখানে ভোজয়তি, তাহলে এটা কিরকম ধাতু? ভোজয়তি কিরকম ধাতু? ভোজনার্থক ধাতু। তাহলে কোথায় প্রথমা হবে? কোথায় প্রথমা হবে তাহলে? প্রযোজ্য প্রযোজ্য কর্ম। যে কোনো একটা প্রথমা করতে পারেন আপনি, আপনার ইচ্ছে মতো। কি বলা হলো, যে যে বুদ্ধি যেগুলো আমি হাইলাইট করে রেখেছি, বুদ্ধিঅর্থক, ভোজনার্থক, শব্দকর্মক, এই তিন রকম ধাতুর ক্ষেত্রে কি হবে? আপনি যে কোনো একটা কর্মতে প্রথমা করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, দুটোতেই করতে পারেন। আমরা দেখলাম না বুদ্ধিঅর্থের ক্ষেত্রে, এই দেখুন শব্দ দেখলাম না এখানে, হ্যাঁ পিতৃভ্যাম স্যার, হ্যাঁ। রামঃ মন্ত্রম পাঠ্যতে, দুটো দেখলাম এখানে। কেন? এখানে হচ্ছে শব্দকর্ম ধাতু রয়েছে বলে, তাই তো? তাহলে এখানে কি আছে? এখানে ধাতু কি ধাতু? ভোজনার্থ ধাতু। তাহলে এখানে দুটোতেই প্রথমা হতে পারে। কি কি হতে পারে? মাত্রা বালকঃ অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে, অথবা মাত্রা বালকম অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে। বুঝতে পারলেন নাকি? দেখুন, নাহলে আবার বলবো। হ্যাঁ স্যার, বুঝেছি। সন্দীপ বাবু বুঝেছেন? স্যার আরেকবার বলুন।
এইটা তাই তো, এই শেষেরটা। হ্যাঁ, শেষে। হ্যাঁ, দেখুন এইখানে মাতা বালকম অন্নম ভোজয়তি, এখানে এই 5 রকম ধাতুর মধ্যে ভোজনার্থক ধাতু রয়েছে। এবারে আমাদের নিয়ম কি আছে যে বুদ্ধিঅর্থক ধাতু, ভোজনার্থক ধাতু এবং শব্দকর্মক ধাতু, এই 3 রকম ধাতুর প্রয়োগ থাকলে আপনি যে কোনো একটা কর্ম প্রথম করতে পারেন, প্রযোজ্য কর্ম করতে পারেন অথবা অন্য কর্মটাতেও করতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো। সেই জন্য এখানে বালক এখানেও প্রথমা হতে পারে, অন্নম এখানেও প্রথমা হতে পারে। এটা দুটো বাক্যই হতে পারে, মাত্রা বালকহ অন্নম ভোজ্যতে এটাও হতে পারে, আর মাত্রা বালকম অন্নম ভোজ্যতে এটাও হতে পারে, দুটোই হতে পারে। বুঝা গেছে? কেবলমাত্র গত্যর্থক ধাতুর ক্ষেত্রেই একটা কর্মতেই হয়, বাকি 3টের ক্ষেত্রে সব কর্মতেই হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে সবার? প্রিয়াঙ্কা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে তাহলে আচ্ছা স্যার অন্নমটা নাপুংসকলিঙ্গ? অন্নমটা নপুংসকলিঙ্গ, এই জন্য আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই এবার জন্য বুঝেছি। বোঝা যাচ্ছে। ঠিক ঠিক, অন্নমটা নপুংসকলিঙ্গ, এটা প্রথমেই হয়েছে। জুয়েল বাবু বোঝা গেছে? জুয়েল বাবু বেরিয়ে গেছেন, আচ্ছা জুয়েল বাবু আছেন তো, ঠিক আছে। অসিতা বাবু আপনি কি মানে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। এরপরে দেখুন, এরপরে দেখে নিলাম শিশু ভাষাতি, এটা আমরা দেখে নিলাম। আমরা শিশু ভাষাতি কি হবে? শিশু ভাষাতি এটা কিরকম ধাতু? শিশু ভাষাতি এটা কিরকম ধাতু? অকর্মক ধাতু। হ্যাঁ ঠিক। তাহলে মাতা শিশুম হাসায়াতি এটা অকর্মক ধাতু। তাহলে তাহলে এখানে একটাই তো কর্ম আছে, কোনো সমস্যা নেই। তাহলে মাতা শিশুম হাসায়াতি, মাত্রা শিশুহু হাস্যাতে, এটা বুঝতে পেরেছেন সকলে? দেখুন এখানে কোনো অসুবিধাই নেই, একটাই কর্ম আছে, কোনো অসুবিধা, একটাই কর্ম আছে, তাহলে ওখানেই প্রথমা করতে হবে, কোনো ওখানে অসুবিধাই নেই। ঠিক আছে, মাত্রা শিশু হাস্যতে। এবার এটা দেখুন, ভৃত্যঃ কার্যম করোতি, প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা আমি কেটে দিয়েছি, কেন কেটে দিয়েছি বলুন দেখি? ভৃত্যঃ কার্যম করোতি ছিল, তারপরে নিচ করলাম প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি। এটা কি ঠিক আছে না ভুল আছে? স্যার, এই এখানে ব্যাপারে হতে পারে কর্তায় তৃতীয়া হওয়ার কথা। তৃতীয়া হওয়ার কথা, একদমই ঠিক। কেন না করতি এটা গত্যর্থক নয়, বুদ্ধিঅর্থক নয়, ভোজনার্থক নয়, শব্দকর্মক নয়, আবার অকর্মক নয়, তাই তো? কোনোটার মধ্যে এটা পড়ছে না। তাহলে এখানে কর্ম তো কর্ম, এখানে কর্তে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হবে, এই যে নিয়মটা সেটা কাজেই লাগবে না। তাই যেমন এই যে যজ্ঞদত্তঃ দেবদত্তে না ওদনম পাচয়তি আমরা দেখলাম, সেরকম এখানে কি হবে তাহলে বাক্যটা বলুন? এই বাক্যটা হবে কি হবে দেখুন, প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি, এটা হবে প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি, প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা হবে না। বোঝা গেছে? দেখুন সবাই বুঝতে পারলেন নাকি এটা কেন হলো না এখানে? ভৃত্যः কার্যম করোতি তা প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি হলো প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা ঠিক নয়। কেন হলো না সকলে বুঝতে পেরেছেন? নুপুর ম্যাডাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এই সকর্মক আর অকর্মক এটাকে বুঝে নিতে হবে, তাই তো? হ্যাঁ মানে এখানে এটা 5 হ্যাঁ ধাতুর মধ্যে হ্যাঁ কোনোটাই নয়, ওই হ্যাঁ 5 রকম ধাতুর মধ্যে কোনোটার মধ্যে এটা পড়ছে না, এই জন্য হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। প্রিয়াঙ্কা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, খুব ভালো। তাহলে প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি, এইটার বাচ্য পরিবর্তন করুন দেখি। প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি, এটার বাচ্য পরিবর্তন করুন দেখি কি হবে। করুন, আমরা তো প্রভু না, করেছি। প্রভু। প্রভুনা
ভৃত্যেন হ্যাঁ, কার্যः না, ক্রিয়তে। কার্য শব্দ আপনার ক্লিবলিঙ্গ শব্দ। কার্যম ক্রিয়তে। না, ক্রিয়াতে হবে না, কারিয়াতে হবে। নিয়ন্ত এমনিতে ক্রিয়াতে হয়, যেমন ধরুন পঠাতে থেকে পঠ্যাতে হয়, পাঠায়াতে থেকে কি হয়, পাঠ্যাতে হয়, তাই না? পঠতি পঠ্যতে, হ্যাঁ হ্যাঁ পাঠয়তি পাঠ্যতে। সেরকমই সেরকম করতি ক্রিয়াতে, কারয়তি কারিয়তে, কয়াকার রয় জফলা তয়কার কারিয়তে। তাহলে প্রভুনা ভৃত্যেনা কার্যম কারিয়তে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখুন, এটা দেখুন, শিষ্যঃ ধর্মম জানাতি। তারপরে কি বলা হচ্ছে, গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি। গুরু শিষ্যকে ধর্ম জানাচ্ছে, গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি। এখানে কি, এই ধাতুটা কিরকম ধাতু? বলুন কিরকম ধাতু? জ্ঞা ধাতু কিরকম ধাতু? এটাই বুদ্ধাত্মক, হ্যাঁ হ্যাঁ, বলুন তাই তো? কি ধাতু? বুদ্ধাত্মক ধাতু, যেটা জ্ঞানার্থক হ্যাঁ, বলে। একদমই একদমই, বুদ্ধি অর্থ ধাতু। বুদ্ধি মানে তো জ্ঞান, তাহলে ওটা জ্ঞানার্থক ধাতু, বুদ্ধার্থ ধাতু। তাহলে এখানে কোন কর্মে প্রথমা হবে? বুদ্ধার্থক হলে কোন কর্মে প্রথমা হয়? যেটা আগে কর্তা ছিল সেটাই হবে, তাই তো? দুটোতেই হবে, বুঝিয়ে দুটোতেই ফেলছেন হবে। কেন? আচ্ছা শুধুমাত্র গত্যর্থকের জন্যই ওই নিয়মটা। আচ্ছা। শুধুমাত্র গতি গমন অর্থ যেটা, সেই ধাতুর জন্য এই নিয়ম। বাকি সমস্ত ধাতুর জন্য তো এই নিয়মটা, যেখানে যেখানে খুশি করতে পারে, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি, এটা গুরুনা শিষ্যম ধর্মঃ জ্ঞাপ্যতে, এটাও হতে পারে। আবার গুরুনা শিষ্যঃ ধর্মম জ্ঞাপ্যতে, এটাও হতে পারে। বুঝা গেছে? দুটোই হতে পারে। গুরুনা শিষ্যম ধর্মঃ জ্ঞাপ্যতে, এটাও হতে পারে। গুরুনা শিষ্যঃ ধর্মম জ্ঞাপ্যতে, এটাও হতে পারে। তো সকলে বুঝতে পেরেছেন এটা? দেখুন, ঠিক ঠিক পরিষ্কার হলো না স্যার। এবার এই এই যে ধাতুটা জানাতি, এটা কিরকম ধাতু, এটা আগে দেখতে হবে। কিরকম ধাতু এটা? গত্যর্থক নয়, বুদ্ধি অর্থক। হ্যাঁ, এটা বুদ্ধি অর্থক, তাই তো? হুম, হ্যাঁ স্যার। বুদ্ধি অর্থক। এটা বুদ্ধি অর্থক, এটা বুঝতে পেরেছেন তো? এটা বুদ্ধি অর্থ বুঝতে পারলাম স্যার। বুদ্ধি অর্থক, হ্যাঁ বুদ্ধি অর্থক। এবারে বুদ্ধি অর্থক ধাতু হলে আমরা কি নিয়ম দেখেছি? বুদ্ধি অর্থক, ভোজনার্থক এবং শব্দকর্মক, এই তিনটে ধাতুর ক্ষেত্রে আপনি যে কোনো একটি কর্মে প্রথমা করতে পারেন, তাই তো? তাহলে আপনি শিষ্যতেও প্রথমা করতে পারেন, আবার ধর্মতেও প্রথমা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে? তাহলে শিষ্য প্রথমা করলে গুরুনা শিষ্যঃ ধর্মম জ্ঞাপ্যতে হবে। আর ধর্মে প্রথমা করলে গুরুনা শিষ্যম ধর্মঃ জ্ঞাপ্যতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কাজের সময় ওই রুলটা মনে থাকছে না। হ্যাঁ, ওই টুলটা, ওই যে তিনটে ধাতুর জন্য একটা নিয়ম, গত্যর্থকের জন্য আলাদা নিয়ম, এইটা মনে রাখতে হবে। গত্যর্থকের জন্য একটা নিয়ম আছে, বাকি তিনটে ধাতুর জন্য আলাদা নিয়ম আছে, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলেই হয়ে যাবে। হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই স্যার নিয়মটা বলছিলাম যে এটাই একটুখানি বলুন না, লিখে নি তার খাতা, একটু বলুন না কোনটা আস্তে কোনটা করে। কোনটা এই বলুন। যে এই যে মেন, এই যে হ্যাঁ, দেখুন, বুদ্ধাত্মক, ভোজনার্থক আর কর্ম, এই যে, শব্দ কর্মক, এই হ্যাঁ দেখুন, ধাতুগুলোর জন্য কি নিয়মটা, আর গত্যার্থক আর অকর্মকের জন্য কি নিয়মটা? মানে একটু দেখুন শুনছি ঠিক আছে, কিন্তু তারপর মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, একটু লিখে নিলে হয়তো আচ্ছা, বুঝতে। এটা লিখে নিন। গত্যর্থক ধাতুর ক্ষেত্রে, গত্যর্থক ধাতুর প্রয়োগ থাকলে কর্মবাচ্যে প্রযোজ্য কর্মেই প্রথমা হয়।
লিখেছেন? হ্যাঁ আর হ্যাঁ তারপরে নিয়ম দেখুন, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক এবং শব্দকর্মক ধাতুর প্রয়োগ থাকলে কর্মবাচ্যে যে কোনো একটি কর্মতে প্রথমা করা যেতে পারে। যে কোনো একটি কর্মেতে। কর্মে প্রথমা করা যেতে পারে, মানে আপনি দুটো কর্মতেই প্রথমা করতে পারেন, এর হচ্ছে ব্যাপার। প্রয়োজ্য কর্মেও করতে পারেন, এমনি কর্মেও করতে পারেন। হলো? হ্যাঁ থ্যাংক ইউ। আর অকর্মকের ক্ষেত্রে করে নিয়মিত করে, ওটাতে একটাই কর্ম হয়, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওটাতে কোনো সমস্যাই হবে না, অকর্মকের। ঠিক আছে, সকলের ক্লিয়ার? আমি এর উপরে হোমওয়ার্ক দেবো পরের দিন, সকলে করে আনবেন, তাহলে আরো জিনিসটা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি এইটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, সকলে ওটা দেখে নেবেন। আর হোমওয়ার্ক দেবো পরের দিন, সেটা করে আনবেন। তো হুম, আমি হোমওয়ার্কটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার কাছে হোমওয়ার্ক রেডি করা আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। দেখুন গ্রুপে দিয়ে দিয়েছি, আজকের ক্লাস নোটটাও দিয়ে দিয়েছি, প্লাস হোমওয়ার্কও দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হলো। এইবার সন্দীপ বাবু বলুন, কি বলছেন? স্যার একটা প্রশ্ন হচ্ছে যে তন্ডুল শব্দটা, তন্ডুল আমরা তন্ডুলানি আরেক দিন করেছিলাম একটা উদাহরণ, কিন্তু হুম, তখন পেলাম যে তন্ডুল শব্দ নর শব্দের মতন ওটা দুটো লিঙ্গেই হয় অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছেন? উভয় লিঙ্গ হয়। উভয় লিঙ্গ, হ্যাঁ, মানে ক্রিবলিঙ্গ হয় আবার আমাদের পুল্লিঙ্গ। যদি ওরকম কোনো ট্রান্সলেশন বা অনুবাদ করতে দেয়া হয়, আমরা যে কোনো লিঙ্গে করতে পারি। হ্যাঁ, কোনো অসুবিধা, দুটোতেই করতে পারে। স্যার ওই সকারান্ত নপুংসক লিঙ্গ, হ্যাঁ, অদর্স, কিন্তু রক্ষস তো তাই, সকারান্ত নপুংসক লিঙ্গ, কিন্তু দুটোর রূপ কিন্তু আলাদা আলাদা দেখছি তো। অদস পুরো আলাদা, অদস শব্দের রূপ পুরো আলাদা। হুম। অদস শব্দটা হচ্ছে সর্বনাম শব্দ, ঠিক আছে, আচ্ছা অদস আচ্ছা। শব্দটা সর্বনাম শব্দ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অসৌ এরকম রূপ হয়, বা অদহ আমু আমৌনি এরকম রূপ হয়। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা পুরো আলাদাই, ওটা যেমন সেই তৎশব্দ আছে, তৎশব্দ বা ওই অস্মদ উষ্মদ, ওটা সর্বনাম শব্দ, ওটা এরকম এমনি শব্দের মধ্যে পড়ছে না, এটা একটা ব্যতিক্রমী আচ্ছা শব্দ, ঠিক আছে। ওই জন্য আমি আপনাকে পয়স দিয়েছি, পয়সটা ফলো করবেন, ওটা ওটার মতো হবে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, অদস- আচ্ছা দেখুন, এইবারে এইখানে আমি যেটা বলছিলাম যে আমরা আমরা এটাই এতক্ষণ করলাম। দেখুন এখানে নিযন্ত দিয়ে একটা বাক্য দেওয়া আছে, জনহ ছাত্রম গ্রন্থম পাঠয়তি, তারপরে এখানে চেঞ্জ করে কি করেছে, জনেন ছাত্রঃ গ্রন্থম পাঠ্যতে। আচ্ছা এইটা বলুন তো, এইটাই পাঁচটা ধাতুর মধ্যে কি কোনো ধাতুর মধ্যে পড়ছে নাকি আলাদা বাইরে?
পাঠায়তি কি ধাতু আছে? পট ধাতু। তো এটা কি গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্ম, অকর্ম এই পাঁচটার মধ্যে কোনোটায় পড়ছে নাকি তার বাইরে পড়ছে? এটা তাহলে ওই শব্দকর্মক স্যার। শব্দকর্ম, ঠিক, একদমই একদমই শব্দকর্ম। খুব ভালো, এটা শব্দকর্ম। ঠিক আছে। হলো শব্দকর্ম। আচ্ছা, এবার শব্দকর্মক যদি হয়, শব্দকর্মক হলে বাচ্য পরিবর্তন করলে কোন কর্মে প্রথমা হবে? কোনো কর্মে করা যেতে পারে। হ্যাঁ, তাহলে এখানে দেখুন করেছে জনেন ছাত্রঃ গ্রন্থম পাঠ্যতে। এখানে আপনারা আরেকটাও করতে পারেন, তাহলে কি করতে পারেন? এখানে চেঞ্জ করে, গ্রন্থকেও জনেন ছাত্রম গ্রন্থঃ পাঠ্যতে। ঠিক ঠিক, এটাও করতে পারেন। এখানে একটাই দিয়েছে, আপনি ওটাও করতে পারেন। জনেন ছাত্রঃ গ্রন্থম পাঠ্যতে এটাও করতে পারেন, অথবা জনেন ছাত্রম গ্রন্থ পাঠ্যতে এটাও করতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখুন এখন আমাদের এখানে যা যা ছিল, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি, কর্মণি প্রয়োগ, ত প্রত্যয়, কৃত্য, কর্মণি সানচ, কর্তরি, সত্রি, সানচ, তবতু, ক্তোয়া, লিয়ব, তুমুন, ভাবসপ্তমী, নির্ধারণ, পঞ্চমী, ত্রিকর্মক ধাতু, নিযন্ত, এই সবগুলো দেখুন এখন হয়ে গেছে, তাই না? পুরো কমপ্লিট। এই এই পিডিএফে যা ছিল সব কমপ্লিট হয়ে গেল আজকে। আচ্ছা, আমি আগের দিন স্যার পরীক্ষায় কিভাবে দেবেন এগুলো? এই বাচ্য পরিবর্তনই দেবো, এই যন্ত্রতে বাচ্য পরিবর্তনই দেবো, জীবনতে বাচ্য পরিবর্তনই দেবো। ঠিক আছে স্যার আমাদের যে একটা আপনি রেকর্ড করে বা লিখে পাঠাতে বলেছিলেন, লেখনে পাওয়া নয়, লিখে রেকর্ড করেই পাঠাতে হবে। হ্যাঁ রেকর্ড করে যে পাঠাবো সেটা হ্যাঁ, কোনটা মানে রামঃ লিখাতি মন্ত্রময়টা, এই প্রথমটা, আর কতদূর পর্যন্ত? একদম শেষ অবধি, একদম শেষ অবধি রামাহ লিখিতবন্তঃ মন্ত্রান অবধি। এটা তত প্রত্যয় পর্যন্ত না? হ্যাঁ একদম তবত প্রত্যয় অবধি, 108টা মোট বাক্য। হ্যাঁ, মোট 108টা বাক্য হবে। রামাহ লিখতি মন্ত্রম থেকে রামাহ লিখিতবন্তঃ মন্ত্রান অবধি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের দেখলাম অনেকে পাঠিয়ে ওই করেছেন। আপনাদের আমি ভগিনী দিয়ে দিয়েছিলাম, সেটা ভগিনী দিয়েও লিখেছেন, সাধু দিয়েও লিখেছেন, দারু দিয়েও লিখেছেন, ইয়োশিত দিয়ে কাউকে লিখতে দিয়েছিলাম, যেমন প্রিয়াঙ্কা ম্যাডামকে দিয়েছিলাম, তাই তো? ওটা তাহলে আপনি পরে করে লিখে পাঠিয়ে দেবেন। আর ভগবত দিয়ে তো লিখেছেন। আচ্ছা, আগের দিন আমি বলেছিলাম 3টে শব্দ মুখস্থ করে আসতে। কি কি বলেছিলাম? বেধস, রক্ষস আর গুণিন, তাই তো? স্যার আচ্ছা, তাহলে বেধস শব্দ সকলে করেছেন নিশ্চয়ই। আচ্ছা, বেধস শব্দ দিয়ে সন্দীপ বাবু শুরু করুন তো ওই বাক্যগুলো বলা। বেধস সৃজতি চন্দ্রমস। বেধস মানে কি বলুন দেখি? বেধস মানে হচ্ছে বিধাতা, ঠিক আছে? আর চন্দ্রমস মানে চাঁদ, আর সৃজতি মানে সৃষ্টি করা। খুব শক্ত। হ্যাঁ বলুন, চেষ্টা করুন, হবে। দেখতে পাচ্ছি না কি স্যার? তুই ওটা দেখা একটু সব চাপই আছে পরে, কারণ নিচের দিকে চলে এসছে তো। ওটা দেখাতে গেলে এটা দেখা যাবে না বা ছোট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে হবে বেধাহা, বেধাহা সৃজতি, বেধাহা 11 নম্বর, বেধাহা সৃজতি চন্দ্রমসম, চন্দ্রমসম, ঠিক। বেধাহা সৃজতি চন্দ্রমসম।
পরীক্ষাতে কি করতে বলা হতো সেটা তো দেখতে। তারপরে মনস আছে কিন্তু হ্যাঁ বলুন। না, মনে এটা দিয়ে 9টা বাক্য বলুন। ও বেদা সৃজতি চন্দ্রমসম, তারপরে হবে বেদহ বেদসৌ বলবো না সৃজতি বেধাহ সৃজতি চন্দ্রমসৌ, বেধাহ সৃজতি চন্দ্রমসঃ, তারপরে বেধসৌ সৃজতঃ, এইভাবে, ঠিক আছে। বেদহ সৃজতি চন্দ্রমসম, হুম। বেদহ সৃজত সৃজতি চন্দ্রমসৌ। বেদহ সৃজতি চন্দ্রমসৌ, হুম। তারপরে হবে বেধসহ বেধাহ সৃজতি চন্দ্রমসঃ। স্যার এটা আমাকে আপনি অন্য কাউকে বলুন, আমি শিখে নিই, আমার হচ্ছে না। হবে হবে হবে, অসুবিধা নেই, আপনি বলুন না, আপনিই পারবেন, বলুন। বেধাহ সৃজতি চন্দ্রমসম বললেন, তারপরে কি হবে? চন্দ্রমসের দ্বিতীয় দ্বিবচন হবে, কি হবে? বেধাহ সৃজতি চন্দ্রমসৌ, তাই তো? বেদাহ তারপর সৃজতি চন্দ্রমসৌ, তারপরে হবে তারপর বেদাহ সৃজতি চন্দ্রমসহ, হ্যাঁ, হয়ে গেল। এবারে বেধসকে দ্বিবচন করে দিন। তারপরে হবে বেধসৌ বেধসৌ সৃজতঃ না সৃজতি না সৃজতঃ, বেধসৌ বেদসৌ সৃজতঃ চন্দ্রমসম। হুম। তারপর বেধসৌ বেদসৌ সৃজতঃ চন্দ্রমসৌ, চন্দ্রমসৌ চন্দ্রমসৌ, মসৌ, হ্যাঁ, তারপর তারপরে বেধসৌ বেদসৌ সৃজতঃ, চন্দ্রমসহ, হ্যাঁ, তারপর বহুবচনে আসুন। তারপরে হবে বেধসহ, বেধসহ সৃজতঃ, সৃজন্তি, সৃজন্তি হয়ে যাবে। ও আচ্ছা সৃজন্তি, বেধসহ হ্যাঁ। সৃজন্তি চন্দ্রমসম, হুম। বেধসহ সৃজন্তি চন্দ্রমসৌ, বেধসহ সৃজন্তি চন্দ্রমসহ। হুম, হয়েছে। পরেরটা বলুন দেখি, আবার মনস দিয়ে বলুন। আর মানুষ দিয়ে কিন্তু মানুষের সঙ্গে কোনটা লাগানো? সৃজতি, বেধাহ সৃজতি মনসা, তৃতীয়া হবে, তাই না? রামঃ লিখতি কলমেন, সেই রকম। বেধসা বেধসা বেধা সৃজতি মনসা, বেধা বেধাহ, বেধः সৃজতি মনসা, হুম। তারপরে বেধः সৃজতি মনোভ্যাম, হুম। বেধः সৃজতি মনোভিः, হুম। তারপরে বেধসু সৃজতি সৃজত, বেধসু সৃজতः সৃজতः হুম। রসা, হুম। বেধসৌ সৃজতः মনোভ্যাম, বেধসৌ সৃজতः মনোভিः, হুম। তারপরে হবে এটা কত হলো বেধা, আর চার বহুবচন হবে বেধা হুম। বেধসহ, বেধসহ বহুবচনে হয়। বেধসः বেধসः সৃজন্তি মনসা, হুম। বেধসः ভুল হলো, হ্যাঁ, না, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। বেধসः সৃজন্তি মনোভ্যাম, হুম। বেধসः সৃজন্তি মনোভিः। ঠিক। পরেরটা বলুন। বেধः সৃজতি, না, দদাতি হয়ে যাবে, চতুর্থী। আচ্ছা চতুর্থী দদাতি হয় না? আচ্ছা, চতুর্থ বেধাহ কথা। দদাতি, বেধः দদাতি দুর্বাসম, না, বৃদ্ধাশ্রবস আছে তো, বৃদ্ধাশ্রবস, দেখুন বৃদ্ধাশ্রবস আছে। ও উদ্ধস্বস, হুম। উদ্ধস্বস শব্দটা কার মতো? ওই মতোই চলবে, বেদস শব্দের মতোই চলবে। বৃদ্ধাশ্রবসে, বুঝতে পেরেছেন?
বৃদ্ধশ্রবাः বৃদ্ধশ্রবাः বৃদ্ধশ্রবসৌ বৃদ্ধশ্রবসः বৃদ্ধশ্রবসं বৃদ্ধশ্রবসৌ বৃদ্ধশ্রবসः বৃদ্ধশ্রবসা বৃদ্ধশ্রবোভ্যাं বৃদ্ধশ্রবোভিः বৃদ্ধশ্রবসে বৃদ্ধশ্রবোভ্যাಂ বৃদ্ধশ্রবোভ্যः। একই রকম শব্দরূপ, একই রকম চলবে। প্রথমার এক বচনটা কি হবে? বৃদ্ধশ্রবাः, হ্যাঁ, বেধা, হ্যাঁ, দাদাতি মানে কাকে দিচ্ছেন? বেধাः দদাতি বৃদ্ধশ্রবসে। দাদা দিচ্ছেন বৃদ্ধশ্রবাকে। আচ্ছা, হ্যাঁ, একদম একদম একদম। তাহলে বেধাহ দদাতি বৃদ্ধশ্রবাম বৃদ্ধশ্রবাম বৃদ্ধ চতুর্থী হবে না, চতুর্থী। বৃদ্ধশ্রবায় বৃদ্ধশ্রবসে বেধসে, হ্যাঁ, বৃদ্ধশ্রী। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। বলুন, বৃদ্ধশ্রবস মানে জানেন? বৃদ্ধশ্রবস মানে কি? দেখা হয়নি, পাশে দেখা স্যার তো আছে। বৃদ্ধাশ্রম। শ্রব মানে হচ্ছে ইন্দ্র, দেবতা ইন্দ্র। ইন্দ্রের নাম বৃদ্ধশ্রবস। মানে ইন্দ্র। আচ্ছা, ইন্দ্র, হ্যাঁ, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম মানে ইন্দ্র। ইন্দ্র ইন্দ্র ইন্দ্র। বেধাহ দদাতি হুম বৃদ্ধশ্রবসে হুম তারপরে বেধাহ দদাতি হুম বৃদ্ধশ্রবাভ্যাম শ্রবোভ্যাম বেধোভ্যাম। বৃদ্ধশ্রবোভ্যাম বেধো হুম বেধাহ দদাতি বৃদ্ধশ্রবোভ্যः বৃদ্ধশ্রবোভ্যः হুম বেধসৌ দদাতি দত্ত হুম বেধসৌ বেধসৌ দত্ত বৃদ্ধশ্রবসে বৃদ্ধশ্রবসে বেধः বেধসৌ বেধসৌ দত্ত দত্ত বৃদ্ধশ্রবোভ্যাম হুম বেধসৌ দত্ত বৃদ্ধশ্রবোভ্যः হুম বেধসः তদ বৃদ্ধশ্রবসে হুম বেধসः দদতি বৃদ্ধশ্রবোভ্যাম বেধসः দদতি বৃদ্ধশ্রবোভ্যः। হুম পরেরটা বলুন। না, সৃজন ওকে না, সৃজন নয়, আদদাতি। আদদাতি ওকে, তাহলে পঞ্চমী হয়ে যাবে। পঞ্চমী হবে, ঠিক। বেদः আদদাতি বৃদ্ধশ্রবসः হুম বেদः আদদাতি বৃদ্ধশ্রবোভ্যাম হুম বেদः আদদাতি বৃদ্ধশ্রবোভ্যः হুম বেদসৌ আদত্ত বৃদ্ধশ্রবসः হুম বেধসৌ আদত্তः বৃদ্ধশ্রবোভ্যাম হুম বেধসৌ আদত্তः বৃদ্ধশ্রবোভ্যः হুম তারপরে বেধসः আদদতি বৃদ্ধশ্রবসः হুম বেধসः আদদতি বৃদ্ধশ্রবোভ্যাম বেধসः আদদতি বৃদ্ধশ্রবোভ্যः। হুম পরেরটা সৃজন, এটা সৃজন বা এরকম কিছু। সৃজনম করোতি। আচ্ছা, সৃজনম করোতি ভাষা। চন্দ্রমস, চন্দ্রমস নিতে হবে, তাই না? রামः লেখনম করোতি মন্ত্রস্য, ওকে, বেধাः সৃজনম করোতি। বেদः সৃজনম করোতি চন্দ্রমসः। হুম তারপরে স্যার এগুলোর একটু মানে বলবেন? এটা এটা মানে বেধা মানে বিধাতা, ঠিক আছে, হ্যাঁ। বিধাতা। সৃজনম করতি চন্দ্রমাসঃ। সৃজন মানে সৃষ্টি করা, সৃষ্টি করছেন। বিধাতা সৃষ্টি করছেন, চন্দ্রমাস মানে চাঁদের। আচ্ছা। বিধাতা চাঁদের সৃষ্টি করছেন, ঠিক আছে।
হ্যাঁ বলুন। বেধাটা হয়ে গেছে বেধাসৌ হুম বেধাসৌ সৃজনম করোতি সৃজনম কুরুতাহ, হ্যাঁ সৃজনম কুরুতাহ হয়ে যাবে সৃজনম বেধাসৌ। বেধাসৌ সৃজনম কুরুতঃ চন্দ্রমাসঃ হুম বেধাসৌ তারপর সৃজনম কুরুতঃ হুম চন্দ্রমাসোহ হুম তারপরে বেধাসৌ সৃজনম কুরুতঃ চন্দ্রমাসাম হুম তারপরে হবে বেধাসः সৃজনম কুর্বন্তি করোতি কুর্বন্তি বেধাসः সৃজনম কুর্বন্তি চন্দ্রমাসः হুম বেধাসः সৃজনম কুর্বন্তি চন্দ্রমাসোভ্যাম মসোহ। মসোহ চন্দ্রমাসোহ হুম হুম তারপরে বেধাসः সৃজনম কুর্বন্তি চন্দ্রমাসাম সাম। পরেরটা উষাস। এখানে ওই সৃজনম করোতি উষা সেরকম দিয়ে না? না বেধা সৃজতি 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 উষসি। রামः লিখতি গ্রামে ওই রকম। বেধাः সৃজতি উষসি। হ্যাঁ উষাসিটা তো আমি জানি না শব্দটা একই একই বেধাস শব্দের মতোই। উষাসি বেধা কি হয় বেধাসি, তারপরে কি হয় বেধাসি, ও, এটা সপ্তমীতে কি হয় এটা সপ্তমীতে হবে হ্যাঁ হ্যাঁ, বেধাসু তাই। বেধাসু বেধাসু একই বেধাসু রকম একই রকম। স্যার এখানে স্ত্রীলিঙ্গ যে লেখা রয়েছে ওর জন্য আলাদা কিছু হবে না তাহলে? না না ওই একই রকমই, ওই বিশেষ ওই খুব একটা পার্থক্য কিছু হয় না। যেমন এই ধরুন মনসের পাশে নপুং লেখা আছে তো, এটা পার্থক্য হয় প্রথমা দ্বিতীয়তে, মানাহ মানাসি মানাম সি, মানাহ মানাসি মানাম সি, ঠিক আছে। কিন্তু ওইটা আমাদের এখানে লাগছেই না কাজে, আমাদের তৃতীয়া থেকে লাগছে, ঠিক আছে। উষাসটা একই হয়, উষা উষা একই হয়, ওটাতে কোনো পার্থক্য নেই, উষা সি হবে, ঠিক আছে। হ্যাঁ বলুন। বেধः সৃজতি উষসি হুম বেধः সৃজতি উষসः হুম বেধः সৃজতি উষসি হুম বেধসৌ সৃজতः উষসি হুম বেধসৌ সৃজতः উষসः হুম সৃজতः বেধসৌ সৃজতः উষসি হুম বেধসः সৃজন্তি উষসি বেধসः সৃজন্তি উষসः বেধসः সৃজন্তি উষসি হুম ঠিক। পারছি একটু কিন্তু আপনার মতো হ্যাঁ পারছেন তাড়াতাড়ি পারবো না পারছেন। হ্যাঁ কি বলছেন? আসলে শব্দগুলোটা তো একেবারে সরবরাহ হয়নি সেই জন্য এই 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 অভ্যাসটা করলেই সরগরম হবে, এই অভ্যাসটা হলে সরগরম। আচ্ছা এরপরে আপনি বাকি যে ছটা ছয় আট ছয় 48টা বাক্য, 6 9 54টা বাক্য হবে তো আরো, হ্যাঁ মানে কর্মবাচ্য প্লাস কর্মবাচ্যক ত, কৃত্য প্রত্যয়, কর্মনিশানচ, সত্রী এবং তবতু, হুম, এই 8টা বাক্য, এই 6টা বাক্য লিখে আনবেন, লিখে পাঠাবেন। 6 9 54টা বাক্য হবে, 54 হ্যাঁ, লিখে পাঠাবেন। আমি আবার চেক করে যেমন দিলাম আজকে আবার দিয়ে দেবো, ঠিক আছে। কোথাও কোথাও ভুল আছে বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ আচ্ছা নূপুর ম্যাডাম, আপনি রক্সস দিয়ে শুরু করুন। খুলছে না। হ্যাঁ স্যার বলুন। হুম। রক্ষः ভাষতে রক্ষः 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 রক্ষহন। রক্ষः ভাষতে বসাম হুম
কি রক্ষः ভাষতে বসাম না वचस শব্দ তো वचस वचः বচহ রক্ষ শব্দের রূপ কোন রক্ষः রক্ষসি রক্ষামসি রক্ষः রক্ষসি রক্ষামস তাহলে वचः वचसि वचामसि वचः वचसि वचामसि একই রকম রূপ হবে তো তাহলে কি হচ্ছে রক্ষः ভাষতে বচহ वचः হ্যাঁ তাহলে রক্ষः ভাষতে বচসি वचसि वचसि रक्षः भाषते वचांसि वचामसि वचांसि रक्षसि भाषते भाषते वसः रक्षसि भाषते वचसि रक्षसि भाषते वचांसि ঠিক আছে তারপর রক্ষাংসি ভাষন্তে বশः रक्षांसि भाषन्ते वचसि रक्षांसि भाषन्ते वचांसि वचामसि ঠিক তারপর পরেরটা বলুন रक्षः भाषते মনসা মনসা ওই তাহলে রাক্ষসার মতনই হবে একদম পুরো একই রকম मनसा रक्षः भाषते मनोभ्यां रक्षः भाषते मनोभिः रक्षसि भाषते मनसा रक्षसि भाषते मनोभ्यां रक्षसि भाषते मनोभिः रक्षांसि भाषन्ते मनसा रक्षांसि भाषन्ते मनोभ्यां रक्षांसि भाषन्ते मनोभिः পরেরটা বলুন रक्षः ददाति दुर्वासस दुर्वासस তাহলে রাক্ষসের মতনই যাবে একদম একদম হ্যাঁ रक्षः ददाति दुर्वाससे रक्षः ददाति दुर्वासोभ्यां रक्षः ददाति दुर्वासोभ्यः रक्षसि दत्तः दुर्वाससे रक्षसि दत्तः दुर्वासोभ्यां रक्षसि दत्तः दुर्वासोभ्यः रक्षांसि ददति दुर्वाससे रक्षांसि ददति दुर्वासोभ्यां रक्षांसि ददति दुर्वासोभ्यः तात्पर्य रक्षः आददाति दुर्वाससः रक्षः आददाति दुर्वासोभ्यां रक्षः आददाति दुर्वासोभ्यः रक्षसि आदत्तः दुर्वाससः रक्षसि आदत्तः दुर्वासोभ्यां रक्षसि आदत्तः दुर्वासोभ्यः रक्षांसि आददति दुर्वाससः रक्षांसि आददति दुर्वासोभ्यां रक्षांसि आददति
দুর্বাসভ্যः ঠিক, খুব ভালো। পরেরটা। পরেরটা ভাষণম। রক্ষः ভাষণं करोति এটা স্যার বচসহ। বচস বচসः শব্দ নিতে হবে। তাহলে বসাহ বসাইয়াহ না, বচসহ। বচসাহ বচস শব্দে ষষ্ঠীর এক বচনে কি হবে? বচসাহ। আচ্ছা, বচসহ, ওটাই এই হবে। রাক্ষসের মতনই সব যাবে, তাই তো? হ্যাঁ, একদম একদম ওই সমস্ত শব্দ। रक्षः भाषणं करोति वचसोः रक्षणं भाषणं करोति न रक्षः भाषणं करोति वचसां হুম रक्षसि भाषणं कुरुतः वचसः रक्षसि भाषणं कुरुतः वचसोः रक्षसि भाषणं कुरुतः वचसां হুম रक्षांसि भाषणं कुर्वन्ति হুম वचसः रक्षांसि भाषणं कुर्वन्ति वचसोः रक्षांसि भाषणं कुर्वन्ति वचसां হুম। তারপর মহাস কি বলবেন? मनस মহাস মহাস। महस স্যার এটাও তাহলে ওই একই রকম যাবে महसि একই একই রকম। रक्षः भासते महसि रक्षः भासते महसोः হুম। रक्षः भासते मनस्सु মহাস্সু। महस्सु হুম হুম रक्षसि भासते महसि হুম रक्षसि भासते महसुः रक्षसि भासते महस्सु হুম रक्षांसि भासन्ते महसि रक्षांसि भासन्ते महसोः रक्षांसि भासन्ते महस्सु ঠিক महस्सु ঠিক, খুব খুব ভালো। ঠিক আছে, আপনিও পরের যে ছটা আছে ৯-৬-৫৪টা বাক্য, ওটা আপনি লিখে আনবেন এই লাইন দিয়ে, ভাষ্যতে দিয়ে। ঠিক আছে, আচ্ছা সন্দীপ বাবু আগেরটা লিখে আনবেন, আপনি এটা লিখে আনবেন। পরের ছটা লিখে আমাকে পাঠিয়ে দেবেন, আমি চেক করে দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ। রাক্ষস মানে কি? রাক্ষস রাক্ষস মানে রাক্ষস। রাক্ষস মানে রাক্ষস, আমি তো রাক্ষস আলাদা শব্দ বলছি। না না, রাক্ষস শব্দ আলাদা আছে, রাক্ষস আছে, কিন্তু রাক্ষস এই দেখুন এখানে এখানে সব শব্দের মানে দেওয়া আছে, দেখুন পাশে। দেখা নাই হ্যাঁ, রাক্ষস মানে রক্ষসহ মানেও রাক্ষস, আবার রাক্ষস শব্দও আছে, সেটা মানে রাক্ষস। মহস, মহস মানে কি দেখছেন? উৎসব, উৎসব। এই যে মহসি বললো মানে উৎসব। আচ্ছা, কি জানো? হ্যাঁ, প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি কি গুণী শব্দ মুখস্থ করেছেন? না গুণিন? স্যার, হয়নি স্যার আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরের দিন তাহলে গুণিন তো অলরেডি দেওয়া ছিল, আত্মন আর ব্রহ্মণ এই দুটো সবাই মুখস্থ করে আনবেন। ঠিক আছে, বেধাস রাক্ষস হয়ে গেল, গুণিন দেওয়া ছিল, গুণিনটাও তো করাই আছে, ওটা পরের দিন দেখবো। আর আত্মন আর ব্রহ্মণ এই দুটো মুখস্থ করে আসবেন, আত্মন এবং ব্রহ্মণ, নকারান্ত পুল্লিঙ্গ, নকারান্ত ক্লিবলিঙ্গ। ঠিক আছে, একই রকম প্রায়, আত্মন ব্রহ্মণ প্রায় একই রকম। ওই তৃতীয়া থেকে আপনার সপ্তমী পর্যন্ত পুরো একই রূপ হবে। প্রথমা এবং দ্বিতীয়াতে আত্মন আর ব্রহ্মণের রূপ একটু আলাদা হবে, বাকি তৃতীয়া থেকে পুরো একই। ঠিক আছে, কোনো আলাদা নেই, সোজা খুব হয়ে যাবে। তাহলে ওটা সবাই করে আনবেন। ঠিক আছে, আর তাহলে 3টে হোমওয়ার্ক থাকলো।
স্যার একটা হচ্ছে তাহলে আমি এটা কি বললেন, কোন রূপের সাথে মিলবে এগুলো, আত্মান আর ব্রহ্মণ? মানে আত্মন ব্রহ্মণ দুটো একরকম হয়, মানে আত্মন হুম। শব্দের তৃতীয়া থেকে যাই রূপ, ব্রহ্মণ শব্দের তৃতীয়া থেকে তাই রূপ, মানে একটা আর করলেই দুটো হয়ে যাবে এটা বলছি, ঠিক আছে? আর প্রথম শুধু প্রথমে দ্বিতীয়টা আলাদা আলাদা? আলাদা আলাদা, বাকি সব একই। ওই রাম ওগুলো শব্দ পেয়ে ফল যাবো শব্দের স্যার, মতো। শব্দ হ্যাঁ রূপে আত্মন পেয়ে যাবো? পেয়ে যাবেন, দেখুন, নাহলে আমাকে বলুন, আমি পাঠিয়ে দেবো, আমাকে আচ্ছা। হোয়াটসঅ্যাপ বলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হুম। ওই তাহলে তিনটে হোমওয়ার্ক থাকলো, একটা হচ্ছে এই শব্দরূপ দুটো মুখস্থ করে আসবেন, আত্মন ব্রহ্মণ, আর গুণিন যার হয়নি গুণিনও করে আসবেন, ঠিক আছে? আর আপনার সন্দীপ বাবু এবং নুপুর ম্যাডামের জন্য স্পেশাল হোমওয়ার্ক হচ্ছে ওই 6টা করে বাক্য লিখে আনবেন, 9×6 = 54টা বাক্য হবে, লিখে আনবেন। আর আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে, ওই আপনার নিযন্ত প্রত্যয় দিয়ে, সেটাও করে আনবেন, ঠিক আছে? হয়েছে? আর প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি যা হোমওয়ার্ক বাকি আছে আপনার ওই কাজকর্ম হয়ে গেলে আপনার পাঠিয়ে দেবেন, আমি দেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। शुभरात्रि। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ।